একদিন মাঝরাতে আমি এবং আমার ওয়াইফ দুজনই মানে আমরা কেঁদে দিয়েছি। হ্যাঁ, কান্না করছিলাম যে একটা রাত কি ঘুমাতে পারবো না। প্যারেন্টিং আসলে শুধু ভালো কাজ না, এটা একটা ফরজ কাজ। একটা হাদিস আমাকে পরবর্তীতে সাংঘাতিকভাবে বলতে পারো নাড়া দিয়েছে, শুধু প্যারেন্টিংই নয়, আমার কর্মক্ষেত্রের জন্য। সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আচ্ছা, কিছু টেনশন করেন না, এবার মেয়ে হয়েছে, পরের ছেলে হবে। আমি তো টেনশন করি নাই। উই ডোন্ট ওয়ান্ট এনি আদার কাইন্ড অফ এক্সপেন্সিভ গিফটস। যদি আমাদেরকে ওমরায় নিয়ে যাও, উই আর ভেরি হ্যাপি। আলহামদুলিল্লাহ। ওর প্রথম কান্নাকাটির দিন যদি তুমি ইমিডিয়েট রেসপন্স করো, এটা ওর জন্য একটা লার্নিং হয়ে গেল যে আচ্ছা, দিস ইজ এ ওয়ে টু গেট রেসপন্স। আমি তখন বললাম যে আব্বু, আপনি যে এভাবে প্রতিদিন চকলেট আনছেন, এটা আমি পছন্দ করছি না। স্ক্রিন অ্যাডিকশনের জন্য ফার্স্ট অফ অল প্যারেন্টসরা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে শিবলি মেহেদি ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া, আজকের পডকাস্ট অনেক স্পেশাল, কারণ হচ্ছে প্যারেন্টিং নিয়ে কথা বলবো। আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা লাইফের সবচেয়ে টাফ দায়িত্ব, মানে আমার কাছে যেটা এসেছে, আমার স্টুডেন্ট লাইফ হোক, জব লাইফ হোক, ম্যারিড লাইফ হোক, মানে সব ফেজের আগে বলা হইতে এটা খুবই কঠিন। আর এটার জন্য আসলে প্রস্তুতিও নিয়েছিলাম, কিন্তু আসলে বাবা হওয়ার এটা যে এতটা কঠিন এটা আমি ভাবতে পারিনি। কারণ আসলে অন্য সব ফেজে দেখা যায় কন্ট্রোল অনেকটা আমার হাতেও থাকে। যে আমি ধরেন কালকে অনেক পড়াশোনার চাপ আছে, আমি ডিসাইড করলাম আচ্ছা আমি আজকে সারা রাত পড়বো, বা আমি এখন একটু ঘুমাই নেই, পরে পড়বো। কিন্তু আসলে বাবা হওয়ার পর মেয়ে কখন ঘুমাবে সেটার উপর আমার পুরা শিডিউলটা হবে। আমি আসলে বাসায় এসে আমি দেখা গেল আমি অন্য কিছু করবো, আমি ভিডিও দেখবো, একটা পডকাস্ট দেখবো, সেটার সুযোগ নেই, কারণ হচ্ছে মেয়েকে ধরতে হবে। তো সেই সব বিষয় নিয়ে আসলে আপনার সাথে আজকে কথা বলবো। প্রথমেই যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে, আপনারও তো টুইন্স, মানে একসাথেই হচ্ছে দুইটা মেয়ে। তো যেটা আমার কাছে মনে হয় যে সাডেনলি এই প্যারেন্টহুড, কারণ ম্যারিড লাইফ একরকম যায়, ইচ্ছা মতো দুইজনের ইচ্ছা মতো বের হয়ে গেলাম, ঘুরতে গেলাম। এখন ঘুরতে যাওয়ার আগে চিন্তা করতে হয় যে আসলে রোডের অবস্থা ভালো না, পানি বৃষ্টি হতে পারে, কত কিছু চিন্তা করতে হয়। তো আসলে এই যে যারা নতুন প্যারেন্ট, তারা আসলে এই টাফ ফেজগুলো কিভাবে হ্যান্ডেল করতে পারে, যে ঘুমানোর ঠিক ঠিকানা নাই, তারপরে হচ্ছে মাদেরও তো আরও বেশি কষ্ট পার্সোনালি মনে করি, যারা 2টা-3টার দিকে উঠে যেতে হচ্ছে, তারা লাস্ট মনে হয় মা হওয়ার পর 8 ঘন্টা টানা ঘুমানো হয়তো সুযোগও পায় না। বাবারা হয়তো অনেক সময় চলে যেতে পারে, আমি অন্যখানে গেলাম, কিন্তু মাদের তো সেই সুযোগও থাকে না। যারা নতুন প্যারেন্ট হচ্ছে তারা আসলে এই ফেজটা কিভাবে হ্যান্ডেল করবে? হ্যাঁ, আসলে প্যারেন্টহুড সহজ কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিলেই সহজ হয়। এছাড়া এটা নিঃসন্দেহে এটা কঠিন কাজ। তুমি যেহেতু ঘুমের কথা বললা, আমার মনে পড়ছে, তো আমার যে টুইন বেবি হলো, তো আমি মাঝখান দিয়ে শুরু করি, পরে আবার প্রথম দিকে যাব। টুইন বেবি হলো তো প্রায় 6 মাসের মাথায় একদিন রাতের বেলা, মাঝরাতে, আমি এক বেবিকে নিয়ে ঘুম পাড়াচ্ছি, আমার ওয়াইফ আর একজন বেবিকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। তো যেটা হয়, এক রুমে আছি, তো একজন কেঁদে উঠলে আরেকজনের ঘুম ভেঙে যায়। ঠিক আছে, এই জন্য আমরা অনেক সময় এমন করতাম যে একজনের ঘুম এসে গেছে, তাকে আমরা শুয়ে দিয়েছি আস্তে করে, তারপরে হয়তো আরেকজনও ঘুমিয়ে গেছে, তাকেও আস্তে করে এনে শোয়াতে যাচ্ছি, যদি একটু ক্যাঁ করে ওঠে, অমনি ওকে নিয়ে দৌড় দিয়ে অন্য রুমে চলে গিয়েছে, যে না, আরেকজনকে ঘুম পাড়াতে যে পরিশ্রমটা গিয়েছে ওটা যেন নষ্ট না হয়। একদিন এরকম মনে আছে, মাঝরাতে, যে অফিস করে এসে আবার এই 2 বাচ্চাকে দেখা। বাই দ্য ওয়ে, 2 বাচ্চাকে দেখাটা আমি মানে সন্তান প্রতিপালন আমি বার্ডেন কখনোই মনে করি নাই, আমি এনজয় করেছি, কিন্তু হ্যাঁ, শারীরিক একটা কষ্ট তো হয়। তো একদিন মাঝরাতে আমি এবং আমার ওয়াইফ দুজনই মানে আমরা কেঁদে দিয়েছি। হ্যাঁ, কান্না করছিলাম যে একটা রাত কি ঘুমাতে পারবো না। এটা কিন্তু অ্যারাউন্ড 6 মান্থস। হ্যাঁ, আচ্ছা, মানে সেদিন আফসোস করে বলছি যে একটা রাত কি ঘুমাতে পারবো না। তো ওই কথাটা আমার মুখ দিয়ে বের হলো, এবং সুবহানাল্লাহ, সেদিন আমি না সাথে সাথে টের পেয়ে গেলাম, আমি মাত্র 2টা বাচ্চা নিয়ে একটা রাত ঘুমাতে পারবো না, এই কষ্টের আক্ষেপটা প্রকাশ করলাম। আমার মাত্র 4টা বাচ্চা প্রতিপালন করেছে, সবগুলো পিঠাপিঠি। ঠিক আছে, এবং আমাদের যুগে তাও দেখো অনেক সুযোগ সুবিধা আছে। থিঙ্ক অ্যাবাউট ডাইপার। ঠিক আছে, এটা একসময় ছিল না। আমাদের মায়েদের কী পরিমাণ কষ্ট হয়েছে, তাই না? তাদের হাতে বানানো কাঁথা, এগুলিকে জড়ো করা, ম্যানেজ করা, এই ব্যাপারগুলি, এগুলি আমি উপলব্ধি করলাম। এবং এটাও সত্য, প্যারেন্ট হওয়ার আগ পর্যন্ত, হয়তো তোমার ক্ষেত্রেও সেম হবে, আমরা আসলে বুঝি নাই আমাদের বাবা মার কষ্টগুলি।
হ্যাঁ, এবং প্যারেন্ট হওয়ার আগ পর্যন্ত আসলে বাবা মাদের বিরুদ্ধে আমাদের অনেক সময় অনেক অভিযোগ থাকে। আমরা মনে করি তারা কিছু বোঝে না, আমরা মনে করি তারা আমাদেরকে বোঝে না, কিন্তু ওই দিন থেকে আমি বুঝলাম যে আমার প্যারেন্টসরা কত কষ্ট করেছেন। এখন তুমি যেটা বলছিলে যে আসলে কিভাবে এগুলি ম্যানেজ করা যায়, না আমি ওই বয়সের ওই সময়টা কিভাবে ম্যানেজ করা যায় এটা নিয়ে আমিও যে খুব এক্সপার্ট হয়ে গিয়েছি তা না, কারণ ওই সময়টা আমিও একবারই পেয়েছি। ঠিক আছে, একসাথে 2 বাচ্চা পেয়েছি এটা ঠিক, কিন্তু আমি একবারই পেয়েছি। হ্যাঁ, তো এইটা আমি এখন যেটা বুঝি ভাইয়া, যে এক একটা পরিবারে এক এক রকমভাবে এর সমাধান হবে। আসলে কার পরিবারে অন্যান্য সদস্য কে আছে না আছে, আরও সাহায্যকারী আছে কি না, তারপর ইভেন মনে করো যে তাদের অর্থনৈতিক যেই সামর্থ্য সেই অনুসারে তাদের ফর এক্সাম্পল ওয়াশিং মেশিন আছে কি না, তাই না, কিচেন বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে কি না। তাহলে তুমি যেটা বলছিলে মায়েদের আরও কষ্ট হয়, তো সেই কষ্টগুলি সহজ করা যায় অনেক সময় যদি তাদের অর্থনৈতিক সামর্থ্য থাকে, তাহলে হয়তো বা অন্যান্য জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে তারা হয়তো বা অনেকটা কাজ সহজ করতে পারে। বাট তারপরেও মানে আমি বলবো যে সন্তান প্রতিপালন ইটসেলফ আসলেও একটা কঠিন কাজ। এটার জন্য আমি বলবো যে যারা নিকট আত্মীয় স্বজন তারা যেন প্রচণ্ড রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ন্যাচারালি যে কোনো মেয়েরই আসলে ফার্স্ট টাইম বেবি হলে আসলে সে নিজেও চায় তার নিজের মায়ের কাছে থাকতে, খুব কমফোর্ট ফিল করে, এটা আসলে স্বাভাবিক, ন্যাচারাল। আমার ক্ষেত্রেও সেটা ঘটেছে এবং আমি সেই সুযোগটা নিয়েছি। হ্যাঁ, তো যেহেতু ঢাকাতেই আমার শ্বশুর শাশুড়ি থাকেন, তো আসলে ওই সময়টা কনসিভের সময়টা এমনকি বেবি হওয়ার পরেও আমরা ওখানে থেকেছি একটা গুড অ্যামাউন্ট অফ টাইম। হ্যাঁ, এবং আমি অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করব যে আমার শাশুড়ি, তারপরে আমার বাচ্চার খালারা, মামারা, ঠিক আছে, তাদের কাছ থেকে যে সহযোগিতাটা পেয়েছি এটা আসলে আমার ওয়াইফের ক্ষেত্রেও সহজ করে দিয়েছে। তারপরেও মনে করো যখন ওদের বয়স 2 বছর, তখন আমি মোটামুটি মানে মাঝে আমি কয়েকবার অ্যাটেম্প নিয়েছি, বুঝলা, যে 6 মাস বয়স হোক আমি আমার বাসায় চলে যাব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবং আমি কিন্তু বাসা ভাড়া দিয়ে রেখেছি, খেয়াল করে দেখো আমার বাসা কিন্তু আছে। তো 6 মাস বয়সে একবার আমি অ্যাটেম্প নিলাম যে বাসায় উঠি, 2 বাচ্চা নিয়ে গেলাম। তার আগে আমি পরিষ্কার টরিষ্কার করেছি, কিন্তু বাচ্চা নিয়ে ওই বাসায় ঢোকার পরপরই আমার বাচ্চার গায়ে অ্যালার্জি উঠে গেল। ঠিক আছে, তখন বুঝলাম যে না, আরও কিছু বিষয় আছে। তারপর আবার ফিরে গেলাম। এরপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে 1 বছর বয়স হোক, তাহলে মনে হয় একটু সহজ হবে। কিন্তু সেটাও আসলে অ্যাটেম্প নিতে পারলাম না, কারণ আমরা বাসার জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমি যদি অফিস চলে যাই, আমার ওয়াইফের পক্ষে 2 বাচ্চাকে একসাথে রাখা এটা একটা মানে ইম্পসিবল কাজ হওয়ার মতো অবস্থা। বিশেষ করে একবার খেয়াল করে দেখো যে সে যখন ওয়াশরুমে যাবে, ঠিক আছে, এই 2 বাচ্চাকে কিভাবে কোথায় রেখে যাবে? হ্যাঁ, 1 বাচ্চাকে রাখতে পারে। হ্যাঁ, এবং এভাবে আমরা দেখো প্রায় 2টা বছর আমার বাসাটা শুধু ভাড়া দিয়ে গেলাম। ঠিক আছে, বাসায় ওঠা হলো না। শেষে আমরা পরিকল্পনা করলাম যে না, অত দূরে বাসায় ওঠা যাবে না, আমরা বরং কাছাকাছি একটা বাসায় নিই, আমার শ্বশুরবাড়ির কাছাকাছি। তো তখন আমি সেটাই করলাম, একদম কাছাকাছি বাসা নিলাম এবং আলহামদুলিল্লাহ সেখানে ওঠার পরে আমরা যত সবাই কাছাকাছি আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি। তা আমি এটাই বলবো যে আসলে নিকট আত্মীয় স্বজনদের সহযোগিতা দরকার, কারণ যারা ফার্স্ট টাইম বেবি হয় বিশেষ করে তাদের তো কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, সে নিজেও জীবনে প্রথম মা হয়েছে, এই ছেলেটাও প্রথম বাবা হয়েছে, তারা অনেক কিছুই জানে না। এবং বিশেষ করে এই যুগে এসে আমি বলবো, আগের যুগে তাও তো ন্যাচারালি মনে করো অনেক কিছু পরিশ্রমের কাজ ছিল, সবাই শারীরিক ফিটনেস ভালো ছিল। এখন তো শহরের পুরুষদেরও নারীদের যাদেরই বলো অনেক ফিজিক্যাল ফিটনেস কিন্তু কমে গেছে। সুতরাং আমি বলবো যে আত্মীয় স্বজনদের সহযোগিতা প্রচুর পরিমাণে আসা উচিত। আর যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তাদের উচিত যতটা হোম অ্যাপ্লায়েন্সের ব্যবস্থা করা যায়, তাহলে অন্তত পক্ষে মায়ের অনেক সুবিধা হয়। আর বিশ্বস্ত সাহায্যকারী দরকার, বিশ্বস্ত সাহায্যকারী এই জন্য দরকার, এটা বলে এই প্রসঙ্গটা শেষ করি। একবার এরকম আমরা তো সাহায্যকারী খুঁজছি, হ্যাঁ, যে রাখতে হবে বাসায়। এর মাঝে একটা নিউজ বের হলো যে একটা বাসায় এরকম বুয়া ছিল, সেই মাটা যখন টয়লেটে গিয়েছে বুয়া বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। চিন্তা করো, এই নিউজটা পড়ার পর আমি এবং আমার ওয়াইফ ভয় পেয়ে গেলাম যে না, আমরা তো অপরিচিত কাউকে তো রাখা যাবেই না, কারণ না কারণ রেফারেন্সের মাধ্যমেই কোনো সাহায্যকারী রাখতে হবে। কারণ বাচ্চা চুরি হওয়া মানে তুমি কল্পনায়ও ভাবতে পারবা না যে এর থেকে ট্র্যাজেডি মনে হয় আর হতে পারে না কোনো বাবা মার জন্য, তাই না বিষয়টা? তো তারপরে আমরা আসলে ইভেনচুয়ালি যখন ওদের 2 বছর বয়সে আমরা আমাদের সেপারেট বাসায়
গিয়ে উঠলাম, এবং যেটা বলছিলাম আশেপাশের নিকট স্বজনদের সহযোগিতা পেয়েছি, এবং আমরা আলহামদুলিল্লাহ নিজেরাও অনেক কিছু ফাইন্ড আউট করতে পারলাম কিভাবে আমরা করব না করব। এবং আমি যেহেতু এক্ষেত্রে পুরুষদের একটা বড় ভূমিকা থাকবে, বাবাদের, আমি যেমন আসলে বন্ধুদের নিয়ে অফিসের পরে অনেক ঘন্টা ধরে আড্ডা দেওয়া এই টাইপের মানুষ না, ঠিক আছে। আমি বন্ধু সুলভ, আমি এক্সট্রোভার্ট, কিন্তু আমার ঘরে 2 বাচ্চা, আমার ওয়াইফ আছে, আর আমি অফিস শেষ করে 2-3 ঘন্টা আড্ডা দিব, তারপরে বাসায় ফিরবো, এইটা ইরেসপন্সিবিলিটি মনে করি আমি। তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে আমার ফ্যামিলি আমাকে গুড অ্যামাউন্ট অফ টাইম তারা পেয়েছে, হ্যাঁ, সেখানে আমি যথেষ্ট সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আসলে খুব রিলেট করতে পেরেছি আপনার পুরো স্টোরিটা, কারণ আসলে আমার বাচ্চা হওয়ার পরেও, বাচ্চা হওয়ার আগে ওই ফেজটা থেকে, হাসপাতালে থাকার শুরু থেকে আমি অনেক হেল্প পেয়েছি। আমার ওয়াইফের মা, বাবা, তারপরে হচ্ছে তার বোনরা অনেক হেল্প করেছে। এমনকি প্রথম 4 মাস আমার মনে হয় ওখানেই ছিল, ওরা ওখানেই ছিল। এখানে খুব হেল্প হয়, কারণ আসলে এত ছোট বাচ্চা আমি কোনো ধরিও নি, এর কিভাবে ধরবো এটাও আমি জানতাম না। এটা খুবই আসলে চ্যালেঞ্জিং, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই হেল্পটা পেয়েছি। তারপর আমার ওয়াইফ বলে যে আমরা ওয়াশিং মেশিন কিনেছিলাম, যে ওয়াশিং মেশিন কিনেছিলাম, এটা ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট সে বলে। কারণ আসলে বাচ্চা হওয়ার পর এই যে এটা কখন লাগবে ঠিক নাই, তাহলে আমাদের তো একটা তাও কন্ট্রোল থাকে, কারণ ওর তো যে কোনো সময় ভিজে গেল, এইটা করে ফেললো, বারবার ধুতে হয়। তো এইটা খুব আমার মনে রিলেটেবল, যে আসলে আমরা যদি অন্য দিক থেকে কাজগুলো সহজ করতে পারি। এখন আপনার কথা শেষে একটা জিনিস বলেছিলেন যে আপনি জবের শেষে, আমার ক্ষেত্রে এখানে একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আমি যে চ্যালেঞ্জটা ফেস করি সেটা হচ্ছে যারা জব করে আমার মতো, বা হয়তো জব লাইফে খুব যে এক্সপিরিয়েন্স তা না যে 10-15 বছর সেরকম না, মেবি শুরুর দিকেই আছে, 3-4 বছর হয়েছে। দেখা গেলো আমরা আগে যেটা হতো যে অফিস থেকে এসে আমি নিজের পড়াশোনাতে ফোকাস করতে পারতাম, হয়তো একটা স্কিল শিখতেছি, কোনো একটা বিষয় দেখতেছি, বই পড়তেছি, ইজি অনেক ছিল, কারণ হিউজ সময়, আমি যদি 5টার দিকেও আসি রাত 11 পর্যন্ত অনেক সময় পাওয়া যেত। এখন তো আসলে সেই সময়টা অনেক কমে গিয়েছে, আর আমার কন্ট্রোলেও নাই যে আমি একটা এসে স্কিল শিখবো। তারপরে যেহেতু বাচ্চাকে ধরতে হয়, তারপরে ঘুম, যদি রাতে ঘুম না হয় পরের দিন অফিসে একটা এফেক্ট পড়ে। তো এই বিষয়গুলো, কারণ আমার মনে হয় এটা কমবে কিনা ভবিষ্যতে এটা ঠিক জানা নেই, কারণ সব ফেজগুলো কঠিন। বাচ্চা যখন শুয়ে থাকতো তখন মানুষরা বলতো যে যখন হামাগুড়ি দিবে তখন বেশি চ্যালেঞ্জিং, আর আসলে কারণ এখন দেখতে হয় কখন পড়ে যাচ্ছে, এখন শুনি যখন হাঁটবে তখন আরো কঠিন। তো আসলে এই ফেজটা অবশ্যই কঠিন হতে থাকবে। কথা বলা শিখলে তো আমি শুনছি যা চাবে তখন আরো কঠিন হয়ে যাবে। তো আসলে যারা বাবা হয়েছে, বা আপনি কিভাবে আসলে অফিসে যাওয়ার বিষয়গুলা বা নিজে কিছু শিখার ক্ষেত্রে সময়টা দিতেন? আচ্ছা, এই ক্ষেত্রেও আমি বলবো যে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে সমাধানটা বের করতে হবে। তবে ডেফিনেটলি ওই আমার প্রথম কথাটা কিছুটা আসবে, যদি নিকট স্বজনরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এখানে সে একটু রিলিফ পেতে পারে। তবে এখানে আমি আরেকটা দৃষ্টিভঙ্গি বলবো, সেটা হচ্ছে যে হ্যাঁ, তুমি যেভাবে বলছো যে হ্যাঁ, যেহেতু সে ফার্স্ট টাইম ফাদার, এদিকে তার আবার ক্যারিয়ারের দিকেও কিছু ভালো ইনভেস্টমেন্ট করতে হবে স্কিল লার্নিংয়ের দিকে। তো এই ক্ষেত্রে আমি বলবো আসলে যেই পরিমাণ টাইম প্রথম হয়তো বা 2-3 বছর দিতে হবে, বা আমি ম্যাক্সিমাম 5 ইয়ার্স ধরলাম, সেই পরিমাণ টাইম মানে বেশি ছোট বাচ্চার ক্ষেত্রে যেভাবে দিতে হয়, মানে এখন তো রীতিমতো মানে বেশি ছোট বাচ্চা অবস্থায় তো তোমাকে ধরেও রাখতে হয়, কিন্তু একটা সময় হয়তো ধরে রাখতে হবে না, পাশে থাকলেই হবে, ঠিক আছে। আর একটা সময় আসলে পাশের রুমে থাকলেও হবে, তুমি শুধু সাউন্ড পাচ্ছ বাচ্চারা খেলছে। সো এটা হচ্ছে একটা বিষয় যে এক একটা স্টেজে গিয়ে আসলে বাচ্চা প্রতিপালনের নেচারটা বদলাতে থাকবে। তবে হ্যাঁ, প্রথম 2-3 বছর আমার মনে হয় একটু ওদিকে সময়ের ঘাটতি পড়বেই, মানে যে তোমার স্কিল লার্নিং বলো, তোমার পার্সোনাল স্টাডি বলো। কিন্তু এখানে আমি যে দৃষ্টিভঙ্গিটা বলবো, যে আমিও কিন্তু জানো একটা সময় প্যারেন্টিংয়ের বিষয়ে কিন্তু আমার সচেতনতা বাই দ্য ওয়ে আমার সন্তান হওয়ার পরে হয়েছে তা না, ঠিক আছে, এটা আগে থেকেই ছিল। এবং আমি আগে থেকেই ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতাম। ওকে, আগে থেকে ইভেন আমি মানে যখন যেই বয়সের ছেলেদেরকে নিয়ে প্যারেন্টসরা বিয়ের কথা চিন্তাও করে না, তাই না, মানে স্টুডেন্ট, বিয়ের কথা আরও অনেক বছর পর, তখন থেকে আমি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতাম। আমি যেটা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে আসলে প্যারেন্টিংয়ের কিছু সেন্স দিয়েছেন, এটা আমি অনেক পরে বুঝেছি। ইভেন প্যারেন্টিং শব্দটাও আগে আমি জানতাম না, ঠিক আছে। পরে যখন আমি ক্রমান্বয়ে এটা নিয়ে আরেকটু জানাশোনা শুরু করলাম, তখন আমি রিলেট করতে পারলাম যে না, ইট ইজ সামথিং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আসলে ইনবিল্ট দিয়েছেন, ঠিক আছে। কিন্তু একটু পার্থক্য আছে এখানে ইনবিল্টের মধ্যেও। আমি তো অনেক পরে এসে কানেক্ট করতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, কিন্তু প্রথম দিকে আমি আসলে সন্তান প্রতিপালন বা প্যারেন্টিং করাটাকে জাস্ট একটা ভালো কাজ মনে করতাম,
ওকে, আচ্ছা, যে ভালো মানুষ গড়ে তুলবো, এটা তো ভালো কাজ নিঃসন্দেহে, সেকুলার দৃষ্টিকোণ থেকেও তো এটা একটা ভালো কাজ। কিন্তু আসলে যখন দিনের জ্ঞানগুলো আরও পেতে থাকলাম, ঠিক আছে, ইসলাম বিষয়ে আরও জানতে থাকলাম, তখন আমি বুঝতে পারলাম যে না, প্যারেন্টিং আসলে শুধু ভালো কাজ না, এটা একটা ফরজ কাজ, ঠিক আছে, এটা একটা অপশনাল ভালো কাজ না। এইটা যখন বুঝে গেলাম, তখন আসলে আমি দেখলাম যে এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। খেয়াল করে দেখো, আমি এভাবে উত্তরটা দেই যে এখন তুমি যদি বলো আমার বাচ্চা অনেক ছোট, তাকে অনেক দেখতে হয়, এই জন্য আমার কষ্ট হয়, এই জন্য আমি রমাদান মাসের সিয়াম রাখবো না, বুঝতে পেরেছ? এটা কি বলার সুযোগ আছে? না। নাই, তাই না? তারপরে বাচ্চা প্রতিপালন করতে আমার অনেক কষ্ট হয়, এই জন্য আসলে আমি 5 ওয়াক্ত সালাত পড়তে পারি না, এটা কি বলার সুযোগ আছে? সুযোগ নাই, ঠিক আছে। সেম আসলে বাচ্চা প্রতিপালন কাজটাই ফরজ কাজ। কারণ কি? কারণ বিশেষ করে ভাইয়া, একটা হাদিস আমাকে পরবর্তীতে সাংঘাতিকভাবে বলতে পারো নাড়া দিয়েছে, শুধু প্যারেন্টিংয়েই নয়, আমার কর্মক্ষেত্রের জন্য। সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্ভবত হাদিসটা এরকম যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ঠিক আছে। তো এই হাদিসটা সংক্ষিপ্ত, এটা আমরা কম বেশি অনেকে শুনেছি। আমি হাদিসটা যখন পুরোটা পড়লাম, তখন এর ভিতরে কার কার কথা আছে জানো? শুরুতেই আছে রাষ্ট্রনায়কের কথা, যে রাষ্ট্রনায়ক তুমিও দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শেষে আছে কর্মচারী অথবা দাসের কথা, যে একজন দাসকেও জিজ্ঞাসা করা হবে সে তার মালিকের জিনিসপত্র দায় দায়িত্ব ঠিক মতো পালন করেছে কিনা। মাঝখানে আছে বাবা এবং হাজবেন্ডের কথা এবং মায়ের কথা, বুঝতে পেরেছ? আমি তখন দেখলাম যে ওয়েট এ মিনিট, হাদিসটাতে স্পষ্ট আসলে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে দাস, এর মাঝে সবাই কাভার্ড হয়ে যায়। আলাদা করে বাবা মা বা হাজব্যান্ড, তাদের কথা উল্লেখ করেছেন, তাদের দায়িত্ব সম্পর্কে। তখন আমি দেখলাম যে না, আমার যে আগের চিন্তাটা ছিল ভাইয়া, যে প্যারেন্টিং করা একটা ভালো কাজ, আমি ভালো মানুষ হব, ভালো মানুষ গড়বো, সুনাগরিক, হ্যাঁ, একটা সুনাগরিক গড়বো, পরে দেখলাম যে না, এইটা আমার জন্য একটা ফরজ কাজ। তো যখন দেখো, আমি একটু আগে বললাম যে সন্তান প্রতিপালন করতে গিয়ে তুমি রমাদানের সিয়াম রাখবা না, এটার যেমন সুযোগ নাই, 5 ওয়াক্ত সালাতে অবহেলা করবা, এটার যেমন সুযোগ নাই, তেমনি ইটসেলফ এই কাজটা একটা আবশ্যিক কাজ, ফরজ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, সুতরাং এটাকে তো আমাকে পরিপূর্ণভাবে আদায় করতেই হবে। ইন দ্যাট কেস আমি বলবো তোমাকে ব্যালেন্স করতে হবে। এখন শোনো, এক একজনের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এক এক রকম। এখন এটা বলে দেওয়া যাচ্ছে না ভাইয়া যে তুমি ফজরের পরে একটু স্টাডি করো, ঠিক আছে, হ্যাঁ, আসলে কার ঘুমের সাইকেল কেমন, কে তার কর্মক্ষেত্রে কেমন, কোন পজিশনে আছে, তার বাসাতেই পরিবেশটা কেমন, এই সব কিছু মিলে সামহাও আমি বলবো হ্যাঁ, কিছুটা সময় তোমার স্টাডি থেকে দূরে সরে আসতেই হবে, কিছুটা স্কিল ডেভেলপমেন্ট থেকে হয়তো সরে আসতে হবে। কারণ ডেফিনেটলি নতুন মেম্বার পরিবারে এসেছে, তার অধিকার আছে এবং তার প্রতিপালনটা তোমার জবাবদিহিতার অংশ। সুতরাং ওই প্রতিপালনটাও যথাযথভাবে করতে হবে। এটা করতে গিয়ে তুমি কিভাবে তোমার রুটিন সাজাবা, আমি মনে করি সেটা সম্পূর্ণ সেই ব্যক্তির ইনোভেটিভ আইডিয়া থেকে, ক্রিয়েটিভ আইডিয়া থেকেই করে নিতে হবে। বাট আমি যেটা এখন বুঝি ভাইয়া, যদি কেউ সত্যই আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজ সহজ করে দেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবেন যে এই নতুন প্যারেন্টস, এই ইয়াং বাবা মা, ওরা আমার দেওয়া এই আমানতকে প্রতিপালন করছে আমার সন্তুষ্টির জন্য, তো আমি ওদের কাজ সহজ করে দিই, ঠিক আছে, আমি এভাবেই বুঝি। এবং তোমার সঙ্গে আরও কথা বলতে গেলে হয়তো এই প্রসঙ্গটা আমার আসবে, তখন আমি আরেকটু খোলাসা করে বলবো। আমি এখন সংক্ষেপে এটাই বললাম। সুতরাং যদি আমরা সন্তান হওয়াটাকে ঝামেলা মনে করি, যদি আমাদের চিন্তা চেতনা এরকম চলে আসে এখন সন্তান না নিলে ভালো হতো, ওকে, যদি আমাদের চিন্তা চেতনা এরকম আসে আরেকটু দেরি করলে হ্যাঁ বেটার হতো, আমি বলবো এটা বড় একটা গন্ডগোল চিন্তা ভাবনায়, ঠিক আছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা আমানত, ওর মাধ্যমেই তোমার রিজিক আরও বর্ধিত হবে, ঠিক আছে। তাহলে তুমি কিসের টেনশন করছো তোমার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে? তোমাকে রিজিক দেবেন কে? আল্লাহ। আল্লাহ দিবেন, তাই না?
তুমি কি গ্যারান্টি দিতে পারবা স্কিল বৃদ্ধি হলেই রিজিক বাড়বে? না। তাই না? কিন্তু এটা হতেও পারে তোমার স্কিল ওই তুলনায় বেশি বাড়লো না, কিন্তু ঠিকই নতুন জব অপরচুনিটি পেয়ে গেলা। অসম্ভব নয়। এবং হয়তো গল্পে চলে আসবে, আমার ক্ষেত্রেই হয়েছে। আচ্ছা, সেটা কি এখনই শেয়ার করবো? এটা আমারও আসলে হয়েছে, মানে আমি রিলেট করতে ঠিক পারছি। আছে, তাহলে আমারটা আমি শেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে যে, যদি এটা নিয়ে আমি অলরেডি অনলাইনে একবার পোস্ট দিয়েছি, তো সবাই তো সব লেখা পড়েন না, তো পডকাস্টের মাধ্যমে হয়তো অনেকে জানবেন। সেটা হলো, আমি ফুল টাইম জব শুরু করি কিন্তু 1999 সাল থেকে। আচ্ছা আচ্ছা, তো জব শুরু করলাম এবং প্রায় 1 বছরের মতো জব করলাম। তখন আমার আব্বু জব করেন, আমার বড় ভাইয়া জব করেন, আমি করি। ঠিক আছে, তো প্রায় 1 বছরের মাথায় আমার আব্বুর জবটা চলে যায়। ঠিক আছে, হ্যাঁ। তো ন্যাচারালি বাসার যিনি ব্রেড আর্নার, তো তিনি একটু টেনশনে পড়ে যান, তাই না? এতগুলি আমরা 4 ভাই বোন, আমার আম্মু আছেন, আব্বু। তো ঠিক আব্বুর জব চলে গেল, আর তার পরের মাসে আমার কিন্তু দেখো 1999 সালে প্রথম ফুল টাইম জব শুরু করলাম, মাত্র 6,000 টাকা বেতনে শুরু করলাম আমি। ঠিক আছে, প্রবেশনের পরে 8,000 হলো, এবং এই 1 বছর ধরে আমি 8,000 টাকার বেতনে জব করছি শেষ মাস পর্যন্ত। হ্যাঁ, এমন সময় আমার একটা নতুন জব হলো এবং সেখানে এক ধাক্কায় 22,000 টাকা। ইউজুয়ালি কিন্তু তুমি খেয়াল করো, 1999 সালে একটা ছেলে 8,000 টাকা বেতন পায়, সে এবার একেবারে 22,000 টাকা বেতনের চাকরি পেয়ে যাবে, এটা কিন্তু একটু চিন্তায় আসলে আসে না। 8 থেকে তুমি 10 হতে পারে, 12 হতে পারে, ম্যাক্সিমাম 15 হতে পারে, ডবলের চেয়ে বেশি। হ্যাঁ। তো আমার ভিতরে উপলব্ধি আসলো ভাইয়া, যে আমার আব্বুর জব চলে গেছে, ওখানে যেহেতু আর্নিংটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে ওই আর্নিংটা অনেকটা যোগান দিলেন। আমি এটা বোঝার সাথে সাথে আমি শুধু আমার যাওয়া আসার যেটুকু হাত খরচ, এতটুকু রেখে পুরো টাকা আমার আম্মিকে দিয়ে দিতাম, যে আম্মি এগুলো রাখেন। আলহামদুলিল্লাহ এভাবে চলতে থাকলো সম্ভবত প্রায় 14 মান্থস। হ্যাঁ, 14 মাস পরে আব্বুর একটা জব হলো। আম্মি বললেন, শিবলি তুমি এখন টাকা জমাও, ঠিক আছে, তোমাকে আর দিতে হবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার দেখো, আমি মানে লং স্টোরি শর্টে বলার চেষ্টা করি। এরপরে আমার বিয়ের পরিকল্পনা। ঠিক আছে, আমার বিয়ে হলো, আমার ওখানে ট্রিমেন্ডাস একটা ইনক্রিমেন্ট হলো। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমার 2 বেবি হলো। আমি একটু আগে বলছিলাম না যে বেবি হওয়া আমরা ঝামেলা মনে করব না, এখন না নিলে ভালো হতো, পরে হলে বেটার হতো, এই যে এগুলো কিন্তু সমাজে হয়। হয়তো বা ওই মেয়েটার মাটার বান্ধবী বলছে, তুই এখন কেন বেবি নিতে গেলি? হ্যাঁ, এরকম কথা হয় না অনেক সময়? শুধু বান্ধবী কেন, হয়তো বা চাচি, মামি, অনেকে বলে ফেলে। আচ্ছা, তো আমার যে টুইন বেবি, তো ওটার আবার অন্য একটা স্টোরি আছে, ওটা আজকে প্রসঙ্গ আসবে কিনা শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমার যেহেতু টুইন বেবি, তারা প্রথমে আসলে যেহেতু এক মায়ের পেট দুজন মিলে শেয়ার করেছে, দুজনের ওজন একটু কম ছিল, ইউজুয়ালি সব টুইনদের এমন হয়। তো যার জন্য প্রথম দিকে আসলে ওদের একটু ডক্টর ভিজিট বেশি করতে হয়েছে। তো যখন ডক্টরের কাছে যেতাম, তোমার ডবল ডক্টর ভিজিট, ডক্টর একসঙ্গে 2 বেবিকে দেখছে, ওনার ভিজিট ডবল ছিল। ঠিক আছে, তারপরে মনে করো বাচ্চার জন্য যে দুধ কিনতাম, হ্যাঁ, সেটা ডবল, ডাইপার কিনতাম ডবল। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, এই যে ডবল ডবল খরচ, এইটা নিয়ে আমার না বিন্দুমাত্র ছিল না যে খরচ বেশি হয়ে যাচ্ছে, এটা আমি এখন পর্যন্ত ভাবি না। ওকে, একদিন আমার 2 বাচ্চাকে নিয়ে, ওদের একটা কানের সমস্যা নিয়ে, হ্যাঁ, ছোট বাচ্চাদের অনেক সময় যে দুধ খাতে গিয়ে হয়তো কান পেকে যায়, এরকম, আমরা একটা হসপিটালে টিকিট কেটে বসে আছি। ওকে, আমার ওয়াইফের কোলে 1 বাচ্চা, আমার কোলে 1 বাচ্চা। এমন সময় একজন কলিগ ফোন দিলেন আমাকে, শিবলি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শিবলি ভাই কোথায় আছেন? এই তো অমুক জায়গায় আছি। তো শিবলি ভাই আপনি কি জব টপ করবেন নাকি, জব টপ খুঁজতেছেন? তে আমি বললাম যে না, জব খুঁজতেছি না, তবে কোনো অফার আছে নাকি? বলে হ্যাঁ, আমি যেখানে আছি এখানে অফার আছে, তো আমি আপনাকে নিতে চাই। এবং সে নিজে থেকেই বলল স্যালারিটা, এবং ওই সময় যেই স্যালারিটা পাচ্ছিলাম এগেইন ডবল। নট অনলি দ্যাট ভাইয়া, বললো যে এখানে মেডিকেল বেনিফিটও আছে, মেডিকেল বেনিফিট ইনক্লুডিং আমি, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা। ডিড ইউ সি? আমি কি বললাম একটু আগে, বাচ্চা কিনে ফ্রিকুয়েন্টলি আমাকে ডক্টর ভিজিট করতে হতো।
ওকে, আমি তো ওখানে বললাম যে হ্যাঁ ভাই আমি তো রাজি আছি, আমি কি সিভিটা পাঠাবো? বলে হ্যাঁ সিভিটা পাঠাই দেন। এই আলহামদুলিল্লাহ ওখানে হয়ে গেল। ওখানে আমি দীর্ঘ বছর জব করলাম। ওকে, তো দেখো আমি যেটা বলবো ভাইয়া যে মানে এর মাঝে কই আমি তো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এত চিন্তা করি নাই, কিন্তু রিজিকের ফয়সালা কে করেন? আল্লাহ। আল্লাহ। তো চিন্তাটা তার দিকেই থাকুক। মানে স্কিল হলেই যে রিজিক আসবে তা না। রাইট, আমি এর মাধ্যমেই আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিচ্ছে। রাইট, আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু বাই দ্য ওয়ে কেউ যেন ভুল মেসেজ এখান থেকে ইন্টারপ্রেট না করে যে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো। ডেফিনেটলি আমিও ওই সময় আমার সাধ্য মতো করেছি, কিন্তু ব্যালান্স করতে হবে। ডেফিনেটলি আমি তো ওই সময় অফিস গিয়েছি, আমি তো 6 মাসের মাথায় বললামই তো, আমি তো কেঁদে ফেলেছি যে একটা রাত কি ঘুমাতে পারবো না, তার মানে কষ্ট হয়েছে। ওকে, অ্যান্ড এভরিবডি উইল হ্যাভ টু গো থ্রু দিস পেইন। আমি এটাই বিশ্বাস করি, কারণ পিতামাতার মর্যাদাটা কত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খেয়াল করেছো? হ্যাঁ, কত দিয়েছেন। তো এই মর্যাদাটা কি ভাই তুমি আমি এই যে সোফায় বসে বসে পেয়ে যাব? বলো, ঠিক না? তো যত মর্যাদা রেসপন্সিবিলিটি তত বেশি, ঠিক আছে? হ্যাঁ, সুতরাং এবার ওই যে আমি যেটা বলছিলাম, আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে থাকি, আল্লাহর প্রতি নারাজ না থাকি, আলহামদুলিল্লাহ উনি সহজ করে দিবেন, উনি সহজ করে দিয়েছেন। আমি আমার রিজিকের স্টোরি তো তোমাকে বললামই, ঠিক আছে? এবং ভাইয়া আমি এখনো বিশ্বাস করি যে, এবং আমি আমার ফ্যামিলিকে এটা শেয়ার করেছি যে শোনো, আমি আমার কর্মদক্ষতায় যোগ্যতায় যা আর্ন করি, এই আর্নিংটা, এই স্যালারিটার যোগ্য আমি না। এই স্যালারিটা পাওয়ার মতো স্কিল আসলে আমার নাই। এখানে আমার বাবা মার অংশ আছে, এখানে আমার ওয়াইফের অংশ আছে, এখানে আমার 2 মেয়ের অংশ আছে, ঠিক আছে? হ্যাঁ, আমি তাদেরকে বলেছি, এবং এটা আমি এখনো বিশ্বাস করি। আমি এখনো বিশ্বাস করি আমি 8,000 টাকার স্কিলের লোক, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দেখেছেন যে আমি তাকে নিয়ামত দিয়েছি, সেটা নিয়ে তার কিছু নিকট স্বজন অনেক সময় শুনিয়েছে আল্লাহ দিল 2টাই মেয়ে সন্তান দিল, ঠিক আছে? এটা নিয়ে আমার বিন্দু মাত্র কষ্ট আক্ষেপ ছিল না, এখনো নাই, ঠিক আছে? তারপরে আমরা ভাইয়া ওই যেটা বলছিলাম, ফ্রিকোয়েন্টলি হসপিটাল ভিজিট করতে হয়েছে, ক্লিনিক যেতে হয়েছে। তো অনেক সময় এমন হয়েছে যে আমার ওয়াইফ একটু বেশি অসুস্থ, আমি 2 বাচ্চাকে কাঁধে নিয়ে, এই কাঁধে একজন, এই কাঁধে একজন, হ্যাঁ, নিয়ে আমি এভাবে বসে আছি কিন্তু এই হাসপাতালের চেয়ারে। তো টুইন দেখলেই না অনেকে একটু পছন্দ করে, কাছে আসে, দেখতে চায়। তো অনেক মহিলা মানে এবার বলতে পারো প্রত্যেকবার কেউ না কেউ কাছে এসেছে, জিজ্ঞেস করে কি জমজ? আমি বললাম জি। জিজ্ঞেস করে কি ছেলে না মেয়ে? আমি বললাম মেয়ে। 2টোই মেয়ে? আমি বললাম জি 2টোই মেয়ে। এরপরে বলে কি আর করবেন, আল্লাহ দিচ্ছে, ঠিক আছে? আমি মনে মনে বলি ডিড আই কমপ্লেন টু ইউ? ঠিক আছে, আমার চোখে মুখে কোনো কি আপনি কমপ্লেনের টোন পেয়েছেন? ঠিক আছে, এরকম এই সিমিলার কথা আরো অনেকে যে আচ্ছা কিছু টেনশন করেন না, এবার মেয়ে হয়েছে, পরের বার ছেলে হবে। আমি তো টেনশন করি নাই। এবং আমি রিয়েলি বলছি ভাই, আর আজকে পডকাস্ট করতে গিয়ে আমি এসব বলছি না, দিস আর ট্রু, দিস আর ফ্যাক্ট। সুতরাং আমি এটাই বিশ্বাস করি ভাইয়া যে প্লিজ স্কিল ডেভেলপমেন্টে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী করতে থাকো, ঠিক আছে? এবং আমি বলবো, যেমন এখন আমি কিন্তু নিজে যেহেতু একটা সিনিয়র পজিশনে আছি, হ্যাঁ, আমার কলিগরা যারা জুনিয়র ইয়াং, যারা ফার্স্ট টাইম যারা বিয়ে করে, প্যারেন্টস হয়, আমি কিন্তু ওদেরকে অনেক ছাড় দিই। এটাও আমি বলবো এই সুযোগে, যারা টপ ম্যানেজমেন্টে আছেন, টিম লিডারে আছেন, টিমের যখন কেউ প্যারেন্ট হয় তাকে ছাড় দেন, বেশি কড়া হয়েন না তার প্রতি। আপনার অফিসে যদি লেট রুল থাকে, তার জন্য লেটটা শিথিল করেন। আপনার অফিসে যদি তাকে যেই পরিমাণ কাজ দেওয়া হয়, প্রয়োজনে তাকে একটু কমায় দেন। যদি এর মাঝে সে একটু অফিসে কিছু সময় ন্যাপ নিতে চায়, তাকে ন্যাপ নিতে দেন, ঠিক আছে? এটা আপনারও সওয়াব হবে, আপনার অফিসেরও রিজিক বাড়বে। আমাদের ব্যক্তিগত রিজিকও যেমন বেড়েছে, অ্যাজ এ হোল কোম্পানিরও রিজিক বাড়বে। হ্যাঁ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কেউ কারো কাজ সহজ করে দেয়, আমি তার কাজ সহজ করে দিই, ঠিক আছে? তাহলে মনে করো তুমি যদি তোমার কোম্পানির একটা বস হও, তুমি যদি তোমার এমপ্লয়ীদের কাজগুলি সহজ করে দাও, অযথা বার্ডেন দিও না, অযথা পেন দিও না, আল্লাহ তোমার কাজ সহজ করে দিবেন। তুমি তো এই কোম্পানিটা দিয়েছো কি জন্য? তোমারও তো আর্নিং, তাই না? বিষয়টা আল্লাহ এখানেও রিজিক বাড়ায় দিবেন, আল্লাহ এখানেও সহজ করে দিবেন ইনশাআল্লাহ।
যেমন খুব গভীর কথা বলেন। আর আপনি যখন রিজিকের কথাটা বলতেছিলেন, আমি যদি আমারটা বলি ছোট করে, সেটা হচ্ছে আমি বিয়ে করেছিলাম তখন হচ্ছে মানে আমার পড়াশোনা শেষ, মানে সার্টিফিকেটও আসেনি, বা সার্টিফিকেট যেদিন আসবে তার 2-3 দিন পর বিয়ে ছিল আমার। তো তখন আমার ইনকাম ছিল না মানে ওই স্টেটে, কিন্তু আমার ফার্স্ট ইন্টারভিউতেও আমার আলহামদুলিল্লাহ জব হয়ে যায়। তারপর তখন আমি বুঝতে পারিনি যে এটা আসলে কত বড় নিয়ামত। পরে যখন দেখি যে আসলে এই জব মার্কেটে প্রথম ইন্টারভিউতে জব হওয়া মানে একটা হিউজ ব্যাপার, তা আল্লাহর রহমতে আমার হয়ে গিয়েছিল। আমি কোথাও অ্যাপ্লাই করিনি, মানে আর ফোনের মাধ্যমে আসলে জবটা হয়েছিল, বলতে হচ্ছে আমার চেনার মানুষের মাধ্যমে, যে এখানে একটা ফাঁকা আছে তাহলে আমি ইন্টারভিউ দিতে চলে যাই। তো অনেকটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর রহমত যে সাডেনলি আমার 1 টাকাও ছিল না, আমার বিয়ে করার পর আমার সাডেনলি একটা বড় ইনকাম হয়ে গেল। আর বাচ্চা হওয়ার সময়ও আমি এটা দেখেছি যে আপনি যেটা বললেন যে আপনাকে ফোন কল এসেছিল, আমারও আসলে গ্রিন টেক থেকে এভাবে নাবিল ভাই ওই রকম একটা ফেজে কল দিয়েছিলেন যে একটা স্লট ফাঁকা আছে। আর আমার বাসাও যখন দূরে হয়ে যায় তখন আল্লাহর রহমতে রিমোট জব হয়ে যায়, মানে সবকিছু আল্লাহর রহমতে মানে আল্লাহই পাঠায় দেয়। আর এখানে একবার অপু ভাইয়ের সাথে পডকাস্ট করতেছিলাম, তো অপু ভাই তখন বললো যে গল্প এরকম বলতে বলতে যে তোমার বাচ্চা হয়েছে না, তোমার রিজিক বাড়ছে না, উনি তো কনফিডেন্টলি বলতেছে তোমার রিজিক বাড়ছে না, হ্যাঁ ভাই আপনি কি জানেন, অনেকটা এরকম অবস্থা। তো আসলে এটা মানে জরিপ করা যায় যে আসলে সবাই যদি আমরা চিন্তা করি, যেটা আপনি বললেন যে আমারও মনে হচ্ছে আপনার কথাটা শুনে যে আমার যোগ মানে ইনকাম আসলে কত আমি জানি না, কিন্তু আসলে হয়তো তাদের মাধ্যমে তাদের জন্য আল্লাহ আমার মাধ্যমে পাঠায় দিচ্ছে। অবশ্যই এটাই আসলে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না রিজিকের ভয়ে। আমি আল্লাহ বলছেন আমরা তোমাকেও রিজিক দেই, তাদেরকেও আমি দেই, তাহলে তুমি কিসের ভয়ে সন্তান হত্যা করছো? বুঝতে পেরেছো? এটা কিন্তু আল্লাহর ওয়াদা। হ্যাঁ, আমরা এটা ভুল করি। টাকা পয়সার কথা যেহেতু বললাম, আমার আরেকটা জিনিস মনে পড়লো যে আমার বেবিরা হয়েছে, তো সিজার করতে হয়েছে হাসপাতালে, আমরা 9 দিনের মতো ছিলাম। তো সেখানে টোটাল যেই 9 দিনের বিল, সিজার বিল, হ্যাঁ, এবং এই 9 দিনে ডক্টর যতবার ক্যাবিনে এসে ভিজিট করেছেন উনি কিন্তু ডবল বাচ্চার হচ্ছে বিল করেছেন। হ্যাঁ, উনি দুজন বাচ্চা যেহেতু পেশেন্ট দেখেছেন একসাথে, ঠিক আছে, সবকিছু মিলে আমি কিন্তু সন্তুষ্ট চিত্তে সবকিছু খরচ করেছি। এখানে জাস্ট কথা প্রসঙ্গে বলে রাখি যে আমার একদম নিকট স্বজন, হ্যাঁ, আমাদের প্যারেন্টসরা, তারা এই টাকাটা আমাকে দিয়ে দিতে চেয়েছে যে না তোমরা নতুন, ঠিক আছে শিবলি, তুমি হাসপাতালের টোটাল বিলটা তোমাকে দিতে হবে না। আমি এটা রিজেক্ট করেছি। এখানেও বলি আমার ভিতরে না কেন জানি একটা প্রবণতা ছিল আমার সন্তানকে আমার আর্নিং দিয়ে প্রতিপালন করব, ঠিক আছে, হ্যাঁ, আমার আর্নিং দিয়ে প্রতিপালন করবো। সুতরাং ইভেন ওদের যে দুধ কেনার জন্য, হ্যাঁ, যেহেতু টুইন বেবি, তো ন্যাচারালি মানে ডবল ডবল সব কিছু, এটার জন্যও যে দুধ কিনে দেই, হ্যাঁ, না, আমি আমার টাকা দিই, আমার সন্তানের প্রতিপালন হবে আমার টাকা দিয়ে, ঠিক আছে, হ্যাঁ, আমার হালাল রিজিক আমি আল্লাহ আমাকে দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ দিচ্ছেন, ওদেরকে প্রতিপালন তো এখনো করছি, ঠিক আছে, আল্লাহ দিয়ে আসতেছেন আলহামদুলিল্লাহ। এবং কখনো আমাদের এটা নিয়ে একবারের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে হয় নাই, ঠিক আছে। তো এটাও আমি বলবো যে যাদের সামর্থ্য আছে, আমি সকল হাজবেন্ডদেরকে বলবো যে আপনারা, আপনাদের ভিতরে আমি এমন চারিপাশে সমাজে দেখতে পাই অনেক হাজবেন্ডরা আছে যখন ফার্স্ট টাইম বেবি হয় বা বেবি হয় যে কোনো সময়, ওই তাদের ওয়াইফরা আসলে তাদের বাবা মার কাছে যেতে পছন্দ করে। আমরা শুরুতেই বললাম হুইচ ইজ ফাইন, সাপোর্টের জন্য এবং কমফোর্ট ফিল করে। অনেক হাজব্যান্ডরা আছে এবার যেহেতু তুমি বাবা মার কাছে চলে গিয়েছো, তোমার আর খরচ এখন আমি দেব না, এটা কিন্তু হয়, এটা বাস্তব। সো হয় কি তখন ওই এমন হতে পারে ওই বাবাটার এত সামর্থ্য নাই, তার মেয়েকে কাছে রাখার সামর্থ্য আছে, কিন্তু তার সকল মেডিকেল এক্সপেন্সেস, তাই না, এই মুহূর্তে তার বিভিন্ন টেস্ট, হ্যাঁ, এই সব কিছু তারা আর কোনো খরচ দেয় না। এবং আমি অনেক বন্ধুদের কাছ থেকে এমন মেসেজ পাই আমার হাজবেন্ড খরচ দিচ্ছে না, ঠিক আছে। এবং এই যে কৃপণতাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেলে দেখেন না, আমি আল্লাহরই দেওয়া নিয়ামত টাকা, আল্লাহরই দেওয়া নিয়ামত আমার সন্তান আসছে, আমি সেই সন্তান আসছে বলে ভয়ও পাচ্ছি যে আমার এবার খরচ বেড়ে যাবে, আবার আমার যতটুকু খরচ এখনই করার কথা সেটাও আমি কৃপণতা করছি। এবার বলো, যে দেওয়ার মালিক সেই যদি তার দেওয়ার আটকে দেন, তুমি কোত্থেকে পাবা? ঠিক না, ঠিক না বলো? এই জন্য আমি বলবো প্লিজ আপনারা কৃপণতা করবেন না, কেউ আপনারা কৃপণতা করবেন না। সো আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন। হ্যাঁ, আপনি প্রয়োজনে আল্লাহকে আপনার কষ্টের কথা বলেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, তুমি সহজ করে দাও,
ঠিক আছে, কিন্তু ওই মনের ভিতরে ও আচ্ছা ঠিক আছে বাপের বাড়ি গিয়েছো, এখন আমি আর কোনো খরচ দিব না। ইভেন এমন অনেক বোনেরা আছে ভাইয়া যারা ফোন করে হাজবেন্ডকে বলে যে আমার তো আজকে মেডিকেল টেস্ট আছে বা এই যে খরচ হবে তো কিছু টাকা পাঠাও না, তুমি তো তোমার আব্বুর কাছে আছো, হ্যাঁ উনি দিবেন, এই হলো তুমি এখানে আসো আমি দিব। এটা খুবই বাজে একটা কথা, বাজে মনোভাব, এবং এই ধরনের বাজে বা মনোভাব আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও পছন্দনীয় নয়। হ্যাঁ, সুতরাং যারা আসলে সন্তানকে নেয়ামত মনে করে না, ওই যে ঝামেলা মনে করে এবং আমার অর্থনৈতিক দৈন্যতার কারণ হয়ে যাবে, তাদের এই মনোভাবের কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই পরিস্থিতিতেই ফেলে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, বান্দা আমার সম্পর্কে যেমনটা ভাবে ধারণা করে আমি বান্দার সাথে তেমন। ঠিক আছে, সো যে মনে করছে আমার সন্তানটা এখন অসময় হয়েছে, ঠিক আছে, তার সময়ে বরকত যাবে, বরকত থাকবে না। ঠিক আছে, তার ঝামেলাই থাকবে, দুনিয়া তার কাছে ঝামেলা পূর্ণ হয়ে যাবে। আর যে প্রত্যেকটা নিয়ামতকে উপলব্ধি করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ করে দেবেন। আচ্ছা ভাই, এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা নতুন প্যারেন্টস হয় বা যারা নর্মালও প্যারেন্টস, দেখা গেল এখন তো দেখা গেল অনেক সময় হয় যে রিলিজিয়াস, মানে বাবা মা রিলিজিয়াস কিন্তু হয়তো তাদের অন্য সাইডটা রিলিজিয়াস না, অথবা বিভিন্ন থটস থাকে। যেমন ধরেন মা, মানে আমার ওয়াইফ থেকে এই প্রশ্নটা আসছিল যে ধরেন মা তো একভাবে করতে চায়, সে একটা পড়াশোনা করে দেখলো যে আচ্ছা বাচ্চাকে হয়তো চিনি দিবে না 1 বছর, কিন্তু আশেপাশে অনেকখান থেকে বলবে যে কেন চিনি দিচ্ছ না, বা একটু খাওয়াইলে কি হয়, এরকম বিভিন্ন বিষয় থাকে, বা হচ্ছে মানে অনেক সাইড থেকে কথা আসে। কিন্তু সে তো তার সাইড, যেটা আপনি প্রথমেই বললেন যে সেও তো প্রথমবার মা হয়েছে, এমন না যে সে পারফেক্ট, সেও তো ভুল করবে, যে দেখা গেলো যখন বাচ্চা ঘুমায় যায় সেও ঘুমায় যাচ্ছে, কারণ সে তো আর সকাল থেকে জেগেই ছিল। এটা আবার অনেকে খারাপে দেখে, কারণ ও যখন ঘুমাচ্ছে তুমি তাহলে তার বাকি কাজগুলো সেরে ফেলো, যাতে বাচ্চা যখন উঠবে তখন বাসার কাজ তোমার করতে না হয়। তো এই যে অনেক কথা শুনতে হয় নতুন বাবা মাদের, এটা কিভাবে আসলে আমরা হ্যান্ডেল করতে পারবো? এটা আমরা পরেও হতে পারে যারা হয়তো বাচ্চাদের একটু দিনী লাইনে গ্রো করতেছে, তারা হয়তো আশেপাশে শুনতে যাচ্ছে কিসের এখন হিজাব বা কিসের এখনই নামাজ পড়তে হবে, তার তো এখন 7 বছরও হয়নি, এইরকম মসজিদে কেন নিয়ে যাচ্ছ। তো এই কথাগুলো কিভাবে আসলে আমরা নিতে পারি? এই ক্ষেত্রে প্রথমেই আমি বলবো যে প্যারেন্টসদেরকে একটু স্ট্রিক্ট হতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে সন্তানের এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই, শোনো। মুরগির বাচ্চা দেখেছো না? তুমি একটা মুরগির বাচ্চাকে ওর কাছ থেকে যদি হাতে তুলে আনতে যাও, মুরগিটা কেমন আচরণ করে বলো তো? একদম অ্যাগ্রেসিভ না? তোমাকে একদম ওর পাখা ঝাপটাবে, তোমাকে ঠোকরাবে, ঠিক না? আমি ঠিক এই এক্সাম্পলটা দেই। তোমার বাচ্চার প্রতিরক্ষার জন্য, ওকে সঠিকভাবে গড়ে তোলার জন্য তোমাকে অ্যাগ্রেসিভ হতে হবে। হ্যাঁ, মুরগির মতো না অবশ্যই, আমি নেচার থেকে বলছি। হ্যাঁ, যে এখানে একটা শিক্ষণীয় আছে আমাদের। অর্থাৎ এই ক্ষেত্রে ভাই আমি রেসপন্সিবল আমার সন্তানের প্রতিপালনের জন্য। ওই যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সো এখানে আমি অন্যদেরকে এতটা অধিকার দেব না যেটা আমার বাচ্চার জন্য ক্ষতিকর। বাস, দ্যাটস ইট। এটা গেলে আমি সামারি বললাম। এখন কৌশল অবলম্বন করতে হবে যে কিভাবে আমি এগুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, ঠিক আছে, এখন তোমাকে সামহাও, যেমন আমার যারা কলিগ এখনো বিয়ে করে নাই, করবে, বেবি কনসিভ করেছে, ওরা জিজ্ঞেস করে শিবলি ভাই আমার ওয়াইফ তো কনসিভ করেছে, একটু অ্যাডভাইস করেন। আমি বললাম শোনো, অ্যাডভান্স আমি প্রবলেমগুলো বলে দিচ্ছি কি কি হবে। হ্যাঁ, তো আমি যেটা বলি যে দেখো, এমন হবে বাচ্চার নানা নানি দাদা দাদি তারাই এমন অনেক কিছু করবেন যেটা আসলে অপছন্দনীয়। ঠিক আছে, কিন্তু প্রবলেম হলো এখানে একটা চরম পরীক্ষা যে আমরা পিতামাতাদের সঙ্গে অসৎ আচরণ করতে পারবো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। তাহলে এখানে আসলে উত্তম পদ্ধতিতে তাদের কাজকর্মকে ডিসঅ্যাগ্রিও করতে হবে, কিন্তু তাদেরকে অসন্তুষ্ট না করে। ঠিক আছে, বুঝতে পেরেছো বিষয়টা? এটা কৌশল অবলম্বন করতে হবে। এখন কার বাবা মা কেমন শিক্ষাগত যোগ্যতা রাখে, কেমন পার্সোনালিটির, কেমন অর্থনৈতিক সামর্থ্য, এই সব কিছুর উপর ভ্যারি করতে পারে। তো যেমন আমার ক্ষেত্রে যখন মনে করো আমার বাচ্চাদের জন্য ওদের গ্র্যান্ড প্যারেন্ট নিয়মিত চকলেট নিয়ে আসতেন। ঠিক আছে, বুক পকেটে চকলেট রাখতেন, এই যে বারের মতো বার চকলেট। তো এসেই 2 বাচ্চাকে কোলে নিতেন, আমার 2 মেয়েকে নিয়ে। আমার 2 মেয়ে বুঝে গেছে পকেটে চকলেট, তারা চকলেটটা বের করে। তো তাদের গ্র্যান্ড প্যারেন্ট খুব মজা পায় এতে। তো ওকে, আমি ফার্স্ট ডে ফাইন, দেখলাম সেকেন্ড ডেও সেম। ঠিক আছে, আমি ভাবলাম আচ্ছা হতেই পারে সেকেন্ড ডে সেম,
দেখলাম থার্ড ডেও সেম, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস, হ্যাঁ, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে কন্টিনিউয়াস। আমি দেখলাম তৃতীয় দিন, তখন আমি একটু চিন্তা করলাম, নো দিস ইজ নট গোয়িং ওয়েল। হ্যাঁ, পরপর 3 দিন আমার মেয়েরা এভাবে তাদের গ্র্যান্ড প্যারেন্ট থেকে চকলেট পাচ্ছে একই প্যাটার্নে, এটা আমি পছন্দ করছি না। চতুর্থ দিনও ঘটলো, বুঝতে পেরেছ? চতুর্থ দিন আমি প্রিপারেশন নিয়ে ফেললাম, আর একদিন ঘটলে আমি এটা নিয়ে কথা বলবো। ওকে, খেয়াল করো, মাত্র পঞ্চম দিনের মাথায় বা পঞ্চম সপ্তম কোনো একটা দিনের মাথায় আমি তখন বললাম যে আব্বু, আপনি যে এভাবে প্রতিদিন চকলেট আনছেন এটা আমি পছন্দ করছি না। খেয়াল করো, আমি সিম্পল এক্সাম্পলটা দিলাম ভাইয়া, যে তোমার যে জায়গায় কথা বলতে হবে, এটা তোমার সন্তান, তোমার জবাবদিহিতা, ঠিক আছে? একটা তো জবাবদিহিতা দিনের ব্যাপারে আছেই, কিন্তু এই যে মানে কোনটা ক্ষতিকর খাবার, ঠিক না বিষয়টা, কোনটা কি, সেগুলোও তো তোমারই দায়িত্ব। আর একটা কথা বলি, নানা নানি দাদা দাদিরা তারা আসলে ক্ষতি চান না, তারা ভালোই বাসেন। প্রবলেম ইজ তাদের ভালোবাসার উপায় উপকরণগুলো হয়তোবা ক্ষতিকর। যেমন এখন আমি অনেক নানা নানি দাদা দাদিকে দেখি, একদম নবজাতক না সরি, মনে করো 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা কিন্তু মোটামুটি কিউট হয় বেশ, হ্যাঁ ঠিক আছে। তো দেখা হলেই হয়তো বলে ফেলে, এই নানু কি মোবাইল নেবে, মোবাইল। হ্যাঁ, এটা কিন্তু নানা নানি দাদা দাদিদের কমন একটা অফার, এবং কোলে নিলেও হয়তোবা তারা মোবাইলটাই হাতে দিবে, হোক সেটা বাটন ফোন আর স্মার্টফোন। হ্যাঁ, অনেক নানা নানি দাদা দাদি এখনো বাটন ফোন ইউজ করে। তো মোবাইল নেবে, মোবাইল। আমি তো তখন আপত্তি করি, না ডোন্ট ডু দিস প্লিজ, ঠিক আছে, ওর সঙ্গে অন্য কিছু করেন, মোবাইল না। তো এখন কথা হলো কি, তোমাকে না তোমার পরিবারে এটা প্রতিষ্ঠিত করতে পারতে হবে যে তুমি তোমার সন্তানদের জন্য সেন্সিটিভ, ওই যে মুরগির মতো, ঠিক আছে, তুমি তোমার সন্তানদের জন্য সেন্সিটিভ, তাদের প্রতিপালনের ব্যাপারে তুমি কেয়ারফুল, এটা তাদেরকে বুঝাইতে পারতে হবে। কিভাবে বুঝাবা? তুমি 2-1টা প্যারেন্টিং বই তোমার বাসায় রাখবা, ঠিক আছে, ওগুলা যে পড়ছো মার্কিং থাকবে, তারা দেখবে কিন্তু অবচেতন মনে বুঝবে যে সাধারণত কোনো বাসায় গিয়ে কি ওপেনলি এরকম প্যারেন্টিং বই থাকে, যখন দেখলো আচ্ছা এরা তো প্যারেন্টিং নিয়ে আসলেও কেয়ারফুল। শুধু তাই না, কম বেশি তুমি মনে করো কথার কথা তোমার শ্বশুর বাড়ি গেলা, তোমার কোনো আত্মীয়র বাড়ি গেলা, হ্যাঁ, তোমার নিজের বাবা মার কাছে গেলা, প্যারেন্টিং নিয়ে মাঝে মাঝে কথা বলবা, তারা কিন্তু মানে অবচেতনভাবে মেসেজটা পেয়ে যাবে যে তুমি তোমার সন্তানের ব্যাপারে কেয়ারফুল। আমার ক্ষেত্রে এটা খুব হেল্প করেছে, যেহেতু আমি প্যারেন্টিং নিয়ে আসলে বহু আগে থেকে লেখালেখি কথাবার্তা বলতাম। হ্যাঁ, এমনও হয়েছে জানো যে আরও অনেক পরে, যখন হয়তোবা আমার মেয়েরা কথার কথা ক্লাস 3-4-এ পড়ে, হয়তোবা আমার আব্বুই তাদেরকে কিছু একটা দিতে চেয়েছেন, কিন্তু সে চিন্তা করেছে শিবলিকে এটা পছন্দ করবে কিনা, শিবলির কাছ থেকে জেনে নেই, হুইচ ইজ গুড ইন ওয়ান সেন্স, ঠিক না বলো? হ্যাঁ, আরেকবার হলো কি জানো, আমার 2 মেয়ে, ওদের খুব জ্বর, তো তখন ওদের গ্র্যান্ড প্যারেন্ট দেখা করতে আসলেন। উনি করলেন কি, তোমার বাজারে চিপস পাওয়া যায় না, তখন ওরা ছোট অনেক, ওই চিপসগুলো কিন্তু 1 ডজন একসাথে লাগা থাকে, উনি একদম 1টা 2টা না, 1 ডজন ওই পুরো রোলটা কিনে বড় একটা পলি ব্যাগে, হ্যাঁ, উনি কিনে নিয়ে আসছেন। ন্যাচারালি মানে নানা দাদারা চাইবেনি যে নাতির জন্য, বললাম না তারা ভালোবাসেন, তাদের উপকরণ উপায়টা অনেক সময় ক্ষতিকর হতে পারে। কলিং বেল বাজলো, আমি দরজা খুললাম, খুলে দেখলাম তার হাতে বিশাল একটা ব্যাগ, এরকম প্রচুর চিপস। আমি তার হাত থেকে নিলাম, আমি তো সাথে সাথে আমার মাথায় চিন্তা যে এত চিপস তো আমার বাচ্চাকে আমি একসাথে দেখতে দিব না, ঠিক আছে, বড় জোর একটাই দেখবে। আমি করলাম কি, ওখান থেকে আমি বললাম আমাকে দেন, আমি নিয়ে ওখান থেকে একটা ছিঁড়ে বাকিটা আমাদের যে স্টোর রুম ছিল, স্টোর রুমে গিয়ে আলমারির উপরে রেখে দিয়ে একটা নিয়ে আমি বাচ্চাদের হাতে দিছি। তো হ্যাঁ, ওদের গ্র্যান্ড প্যারেন্ট তখন হয়তো জানতে চাইছে কই, আমি নাতনির জন্য নিয়েছি, ওইটা কই। তা আমি তখন বললাম যে না, ওটা আছে, পরে দিব, এখন একটাই থাক। কিন্তু আমি চাই নাই যে আমার মেয়েরা একসঙ্গে এত দেখুক, কারণ এটাও কিন্তু প্যারেন্টিংয়ের একটা রং কনসেপ্ট। তুমি যদি তোমার সন্তানকে অঢেল দিতে থাকো, তাদের সামনে যদি কোনো জিনিস প্রচুর পরিমাণে দেখতে থাকে, ঠিক আছে, ইফ ইট ইজ ভেরি অ্যাভেলেবল, তাহলে কিন্তু ওটার চাহিদাটা অন্যরকমভাবে তৈরি হয়ে যায়। তো সামারি হলো ভাইয়া, যে যখন ফ্যামিলিতে এরকম দ্বিমত করার মতো মানুষ অনেক থাকে, এখানে তোমাকে স্ট্রং হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তাদেরকেও তোমাকে বুঝাইতে হবে যে তুমি প্যারেন্টিং নিয়ে চিন্তাশীল, হ্যাঁ, আর যেখানেই ক্ষতিকর কোনো কাজ হবে
একটু হলেও তোমাকে বলতে হবে, চুপ থাকা যাবে না। যেমন আমি বলেছিলাম যে আপনি যে প্রতিদিন চকলেট আনছেন এটা আমি পছন্দ করছি না। আচ্ছা, ভালো কথা, জানো আমার এই কথাটা উনি কষ্ট পেয়েছিলেন। আচ্ছা, স্বাভাবিক, কারণ আমার নাতিকে আমি ভালোবেসে আনছি, এখানে এভাবে কেন কথা তারপর বলবো? চকলেটই দিচ্ছি। চকলেটই তো দিচ্ছি, আমি ক্ষতিকর কি দিলাম? ঠিক আছে, তো সে কষ্ট পেয়েছিল। কষ্ট পেয়ে এই কষ্টটা অন্য আরেকজনের কাছে প্রকাশ করেছিল আচ্ছা, আপনাকে ওই বলেন। সময়। হ্যাঁ, আমাকে ন্যাচারালি বলে নাই, কিন্তু জানো অ্যারাউন্ড 8-10 বছর পর যখন সে দেখলো যে না আসলে তো শিবলি এ ব্যাপারে অত্যন্ত কনসার্ন, এবং সে তো আসলেও একটা ভালো রেজাল্টের দিকেই যাচ্ছে, বুঝতে পেরেছো? অ্যারাউন্ড 8 to 10 years পর, মানে যখন আমার বাচ্চাদের বয়স প্রায় 8-10 বছর, সে প্রকাশ করেছিল যে শিবলি আসলে ঠিক ছিল। ডিড ইউ সি? হ্যাঁ, তার মানে তুমি যে সময় যে কথাটা বললা সেটা তোমার বাবাকেই বলো, মাকেই বলো, বা তোমার ইনলসদেরকেই বলো, আপাতত তুমি যদি উত্তমভাবে বলো, হ্যাঁ আপাতত কষ্ট পেলেও তোমার তো কষ্ট দেওয়াটা ইন্টেনশন ছিল না। পরে ওনারা বুঝতে পারবেন যে না, ও আসলে শুধু শুধু আমাকে এই কথাটা বলে নাই, বিকজ আই ক্যান সি নাও দ্য রেজাল্ট, দ্য অ্যাকশন হি ইজ ডুইং উইথ হিজ কিডস। বুঝতে পেরেছ? এটাই আর কি। আচ্ছা ভাই, এখন স্ক্রিন অ্যাডিকশন নিয়ে আসি। আমি যেহেতু দীর্ঘদিন মাদ্রাসাতুন নূরে ছিলাম, এটা হচ্ছে প্যারেন্টসের খুব কমন একটা কমপ্লেন যে বাচ্চারা স্ক্রিন এডিক্টেড। টিচারদের এটা একটা কমপ্লেন যে বাচ্চারা একদম অবস্থা খারাপ। মানে এটা একটা দিনী পরিবেশের কথা বলতেছি, আর অন্যখানে তো খারাপ কন্টেন্টেই ভরপুর। আমাদের ভালো কন্টেন্টেই হয়তো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আর আমি নিজের বাচ্চার ক্ষেত্রে একটা জিনিস ভালো দেখছি, সেটা হচ্ছে আমার ওয়াইফ যেটা করে, খাওয়ার সময় তাকে অনেক দিন থেকে, আমি তো বুঝতাম না, আমি তো আসলে যেটা বললাম ও বেশি ইনভলভ পড়াশোনার দিক থেকে, তো 6 মাস থেকে ও হচ্ছে নিজেকে ও খাওয়ানোর অভ্যাসটা করতেছে। মানে ও নিজে খাবার খায়, তুলে তুলে এইভাবে করতে পড়ে যায়। এটা আবার অন্যরা খুব বিরক্ত, আমিও তার মধ্যে হয়তো, কারণ হচ্ছে আশেপাশে থাকা যায় না। ও পুরা গা দিয়ে খাবার ভরে এই দিক দিয়ে পড়তেছে, এই দিক দিয়ে পড়তেছে, খাবার পুরা শেষ করতে টেবিল ফেলে দিচ্ছে। এখন বুঝতে পারি সে কিন্তু এই 1 বছরের মাথায় সে খেতে পারে, হয়তো এখনো পড়ে কিন্তু সে কিন্তু খেতে পারে। অন্য বাচ্চারা যারা হচ্ছে দেখি একটু মারা হয়তো কম ইনভলভ বা জব করে বা অন্যদের দিয়ে খাওয়ায়, তারা কিন্তু মোবাইল দিয়ে ছাড়া খাওয়াইতেই পারে না। মোবাইলটা একটা মাস্ট। তো আসলে এখন বাচ্চাদের ক্ষেত্রে যারা স্ক্রিন এডিক্টেড মানে হয়ে, দুইটা প্রশ্ন, একটা হচ্ছে হয়নি তাদের জন্য কি করণীয়, যারা হয়ে গিয়েছে তারা কি করবে? হ্যাঁ, তোমার এই দুইটা প্রশ্নের আমি আসলে প্রথমটা নিয়ে একটু বেশি কথা বলবো। যারা হয়ে গেছে তাদের জন্য কষ্ট আসলে থাকবে, কারণ ভুক্তভোগী হতেই হবে, কারণ তারা একটা খারাপ কাজ করে ফেলেছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমটা হচ্ছে স্ক্রিন অ্যাডিকশনের জন্য ফার্স্ট অফ অল প্যারেন্টসরা নিজেরা যেন অ্যাডিক্টেড না থাকে। ওকে, কারণ সন্তানরা, আমরা এটা খেয়াল রাখবো যে তারা আসলে কান দিয়ে শোনে না, তারা চোখ দিয়ে শোনে। ওকে, এটা কিন্তু প্যারেন্টিং এর একটা মানে এটা একটা বাণী। হ্যাঁ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখতে হবে যে আসলে আমরা যতই সন্তানকে বলি এই মোবাইল ধরবা না, এই ওটা করবা না, হ্যাঁ এটা করো ওটা করো, এটা সব শুনছে। ওকে, আসলে কান দিয়ে তারা কম শোনে, বেশি শোনে চোখ দিয়ে। তার মানে আসলে আমি যেটা নিষেধ করছি ওটা যদি আমি না করি এইটা বেশি ইফেক্টিভ। ঠিক আছে, ওটা তখন তারা দেখবে যে হ্যাঁ আমার আব্বু আমার আম্মু যা বলে সেটা তারা করে, দেন দ্য হোল মেসেজ ইজ ভেরি কংক্রিট। ঠিক আছে, আমি একটা অন্য গল্প বলে আমি এই আবার ফিরে আসবো। হ্যাঁ, একটা এটা এটা জানি না গল্প সত্য ঘটনাই, আমি শুনেছি সত্য ঘটনা হিসেবে, অবশ্যই এটা কোনো মানে হাদিসের কথা নয়। কোনো একটা এলাকায়, ঠিক আছে, এলাকাবাসীরা ইমাম সাহেবকে বলছিলেন যে আপনি জুমার খুতবায় একটু ওই দাস মুক্তি নিয়ে একটু কথা বলবেন। হ্যাঁ, অলরেডি দাস অনেকের কাছে নাই, কোনো একটা ফ্যামিলিতে আছে একটা দুটা, ঠিক আছে, কিন্তু সেখানে নাকি ভালো আচরণ করা হচ্ছে না। ঠিক আছে, এটা অনেকে এলাকাবাসী জানতে পেরেছে, আমার যদ্দূর মনে পড়ছে ঘটনাটা। তো ইমাম সাহেবকে বলেছিল যে আপনি একটু এই দাসদের প্রতি আচরণ, দাস মুক্ত করে দেওয়া, ঠিক আছে, এটা যে কত সওয়াবের কাজ, হ্যাঁ এটা আপনি একটু জানাবেন, সবাইকে বলবেন। তো ইমাম সাহেব সেটা শুনেছেন। ইমাম সাহেব পরের জুমায় এ বিষয়ে কোনো কথা বলেন নাই। তো ওই যারা তার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল তারা একটু অবাক হলো, তারা ভাবলো আচ্ছা ঠিক আছে, মনে হয় পরের জুমায় বলবে। ওকে, পরের জুমাতে উনি বলেন নাই। ওনারা একটু এবার ভাবলেন যে কি ব্যাপার, আমাদের কথা কি পাত্তা দিলেন না। থার্ড জুমাতে উনি বলেন নাই। এবার ওনারা একটু মানে মনক্ষুণ্ণই হলেন যে না, ইমাম সাহেবকে আবার তো বলতেই হয়। ঠিক আছে, ফোর্থ জুমা পর্যন্ত অপেক্ষা করলেন, সম্ভবত ফোর্থ জুমায় গিয়ে ইমাম সাহেব বললেন। হ্যাঁ,
তখন ওনারা গিয়ে বললেন যে সেই আপনি বললেনই, এত দেরি করলেন কেন, 1 মাসের মতো। আমরা সবাই মিলে অনুরোধ করলাম। উনি তখন বললেন যে আমি কিভাবে এই বিষয়ে তোমাদের সবাইকে বলবো যেখানে কিনা আমার বাসায় একটা দাস ছিল। আচ্ছা, সো আমি আগে তাকে মুক্ত করেছি, দ্যাট টুক টাইম, ওকে। তারপরে আমি এই মেসেজটা দিয়েছি, এবং বাস্তবেও নাকি এটা দেখা গিয়েছে ওনার ওই জুমার খুতবার পর যেই পরিবারকে কেন্দ্র করে আসলে এই ঘটনাটা, তিনিও নাকি তার দাসকে মুক্ত করে দিয়েছেন। সো এই যে ইফেক্টিভ হলো কেন, যিনি কথাটা বললেন তিনি সেটা করেছেন। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, তো হ্যাভিং সেড দিস স্টোরি, এইটাই আসলে সত্য। তুমি যেই মেসেজটা দিবা অন্তর থেকে, সেটাকে যদি তুমি লালন পালন না করো, আসলে তোমার এই মেসেজটার ভিতরে আল্লাহ বারাকা দিবেন না। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ তো তোমার ইন্টেনশন জানেন, ঠিক না? আল্লাহ বারাকা দিবেন না। মানে এটা তো হিপোক্রেসি, তো আল্লাহ জানেন। একমাত্র হিপোক্রেসি, মুনাফিকি এমন জিনিস যেটা অন্তরের খবর আমরা জানি না, তাই না? আল্লাহ জানেন। তো এই জন্য আমরা আসলে সন্তানদেরকে যেটা বলবো সেটা আমরা নিজেরা করবো। 1, 2, আমরা ভালো ভালো কাজ সন্তানদের সামনে করব। যেমন মনে করো আমার মেয়েরা এখন 19 ইয়ার্স ওল্ড। তো ওরা যখন ছোট তখন আমি হাতের নাগালের মধ্যে বই রাখতাম। আমরা সাধারণত কী করি, অনেক বই কিন্তু সেলফে রাখি। আমাদের বেডরুমের পাশে বই, বেডরুমের যে পাশে ছোট টেবিল থাকে সেখানে বই, ওদের খেলার জায়গায় বই, এবং আমরা বই পড়তাম ওদের সামনে। ওদের বই পড়ার অভ্যাস সেই যে হয়ে গেল, স্টিল কন্টিনিউইং। ঠিক আছে? তার মানে কি, তোমাকে দেখাতে পারতে হবে যে ডু দিস, নট দ্যাট। আর একটা জিনিস হচ্ছে, মুসলিম কমিউনিটিতেও আছে, আমরা যখন স্ক্রিন অ্যাডিকশন নিয়ে কথা বলি আমরা প্রধানত মোবাইল, ট্যাব, কম্পিউটার নিয়ে বলি, কিন্তু আসলে কমন একটা ডিভাইস আরও আগে থেকে আছে, টেলিভিশন। এইটা আসলে বিদায় করতে হবে, যাদের আছে বিদায় করতে হবে। আনফর্চুনেটলি একসময় আমারও ছিল, কিন্তু যখন আমি এটা উপলব্ধি করে ফেলেছি তখন আমার বাচ্চারাও ছোট, আমি আসলে টেলিভিশনটা ডিসকানেকশন বাদ টেলিভিশন বিদায় করে দিয়েছি। ঠিক আছে? এবং বিশ্বাস করো, যখন থেকে টেলিভিশন আমি ঘর থেকে আউট করেছি তারপর থেকে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, আমাদের 4 জনার ফ্যামিলি বন্ডিং আরও বেড়েছে। কারণ কি? কারণ হচ্ছে দেখো, যখন টেলিভিশন থাকে ইউজুয়ালি একটা ফ্যামিলিতে কি হয়, ওই বাবাটার একটা আলাদা প্রেফার্ড প্রোগ্রাম থাকে, ওই মায়ের আলাদা প্রেফার্ড প্রোগ্রাম থাকে, ঠিক না? বাচ্চাদের আবার আলাদা করে কার্টুনের সময় থাকে। সব মিলে প্রত্যেকের একটা আলাদা আলাদা টাইম শুধু টিভিটা পার্সোনালি দখল করে রাখে। ঠিক আছে? একসাথে হওয়া হয়, রাইট, একসাথে হওয়া হয় না। হ্যাঁ, ইভেন দেখা যায় এটার কারণে যে বাবাটা হয়তো বা প্লেটে খাবার নিয়ে টেলিভিশনের সামনে এসে তার খাবারটা খেয়ে ফেলছে, কারণ এখন বাবার পছন্দের টক শো হচ্ছে, বা ঠিক না বিষয়টা এরকম। কিন্তু ওই টক শোটা হয়তো বা মা দেখছে না, বাচ্চারা তো দেখবেই না। আবার যখন বাচ্চার কার্টুন দেখার সময় তখন বাবার হয়তো বা কথার কথা সে টিভি দেখবে না, তখন বাচ্চারা খাবার নিয়ে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, বাবা মা হয়তো তখন ডাইনিংয়ে বসে আলাদা করে খাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের পরিবারে একদম স্টপ হয়ে গেল। হ্যাঁ, এবং আমি তখন রিয়েলাইজ করতে থাকলাম, শুধু তাই না, আমাদের পারিবারিক বন্ডিংটা, আমাদের একসাথে কথা বলা, একসাথে গল্প করা, এইটা চরম মাত্রায় বেড়ে গেল। এবং আমি অফিস থেকে ফিরলে সেই ছোট্টবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত, দে আর 19 ইয়ার্স ওল্ড, আমি অফিস থেকে ফিরলে আমার মেয়েরা আমার দাড়ি খোটাবে, হ্যাঁ, একজন চুল খোটাবে, ঠিক আছে, এবং একজন দাড়ি বুকিং দেয়, একজন চুল বুকিং দেয়, এবং একজন আরেকজনকে শাসায়, খবরদার তুমি মাথা ধরবা না। তারপরে আমি আগে দাড়ি টাচ করেছি, দাড়ি আমার, হ্যাঁ, আমি আগে মাথা টাচ করেছি, মাথা আমার। তা আমি মনে মনে বলি, দিস ইজ ফাইন। টাচ স্ক্রিন থেকে ফিরে এসে যদি বাবার দাড়ি টাচ করাটা, এটা যদি তার বিকল্প হয়, দ্যাট ইজ গ্রেট। আচ্ছা, তৃতীয়ত আরেকটা হচ্ছে ভাইয়া, বাচ্চাদেরকে মোবাইল ডিভাইস দেয়া যাবে না, এটাই হচ্ছে একটা চূড়ান্ত সিদ্ধান্ত। মানে এটাকে তোমাকে করতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা যারা বোকা প্যারেন্টস তারা যেটা করে ফেলছি, যে খাওয়ানোর কাজটা সহজ হয়ে যাচ্ছে, বাচ্চা কাঁদছে আমি মোবাইল দিলে চুপ হয়ে যাচ্ছে। ইটস রিয়েলি মানে বিগ ওয়েপেন, এটা একটা ওয়েপেনের মতো অবস্থা হয়ে গেছে এই মোবাইল ফোন। হ্যাঁ, বাচ্চা ঘ্যানোর করছে, আমি মোবাইল ফোনটা দিলে চুপ হয়ে যাচ্ছে, তখন আমি আমার ঘরের কাজ, আমার রান্নার কাজ, আমার বাকি সব কাজ আমি স্বাচ্ছন্দ্যে করতে পারছি। ইভেন তুমি যেহেতু রিমোটলি কাজ করো, তোমার ক্ষেত্রেও এটা হবে যে, বা তোমার মতো যারা রিমোটলি ঘরে হোমওয়ার্ক করে, যে বাচ্চা একটু বিরক্ত করছে, হয়তো ল্যাপটপ ট্যাব দিয়ে দিলাম, তাহলে ও চুপ হয়ে গেল, আমি আমার কাজটা শান্তিতে করতে পারলাম। এটা আসলে ঘটে, আর এইটাই বেনিফিট হিসেবে প্যারেন্টসরা নিয়ে ফেলে। কিন্তু আসলে যেহেতু এটা ইমিডিয়েট খারাপ রেজাল্টটা পাওয়া যায় না,
ঠিক আছে, আমি ইমিডিয়েট বাচ্চার ভিতরে কি খারাপ ঘটছে এটা বুঝতে পারছি না, যেটা আসলে ঘটবে ভবিষ্যতে। এই জন্য প্যারেন্টসরা এটাকে আসলে আমলে নেন না, এনারা একটা লো প্রায়োরিটি দিয়ে রেখেছেন। কিন্তু ওই যে তোমার প্রশ্নের দ্বিতীয় অংশ, যারা অ্যাডিক্টেড হয়ে গেছেন তারা আসলে ওই যে আমলে নেন নাই, অ্যাডিক্টেড হয়ে গেছে। বিশেষ করে এবার যদি ওই বাচ্চাটা টিনেজ হয়ে যায়, টিনেজ হয়ে গেলে বুঝতে পারতেছো তার ভোকাল এখন বেড়েছে, সে এখন তর্ক বিতর্ক করে, তাই না বিষয়টা? হ্যাঁ, সে এখন নিজের মত প্রকাশ করে, তার একটা নিজস্ব লাইফস্টাইল হয়ে গেছে, তার একটা বন্ধু জগৎ তৈরি হয়ে গেছে। এখন তুমি কিভাবে তাকে এখান থেকে সরায় আনবা? তুমি তো গড়ে তুলেছো তাকে এভাবে, বুঝতে পেরেছো ভাইয়া? আমি একটা এক্সাম্পল দিই এরকম, যে মনে করো একজনের বাচ্চার বয়স 20 বছর, এবার তুমি মনে করো 20 তলা একটা বিল্ডিং, ঠিক আছে? তো 20 তলা একটা বিল্ডিং গড়ে উঠেছে, এরপরে যদি কোনো ইঞ্জিনিয়ার তোমার এই বিল্ডিংটা দেখে বলে যে ভাইয়া তুমি যে বিল্ডিংটা করেছো এই দুটো পিলার তো এটা ভুল জায়গায় বানিয়েছো, এই দুটো পিলার এরকম হওয়াটা উচিত হয় নাই, এই বিল্ডিং তুমি বেশি দিন টিকবে না। এখন বলো 20 তলা বিল্ডিং না ভেঙে এই পিলারকে ঠিক করাটা কি ইজি কাজ? সম্ভব না। ইন মেনি কেসেস মেবি ইম্পসিবল কাজ, তাই না? তার মানে কি এটা বোঝাচ্ছি যে খারাপভাবে একটা সন্তানকে বড় করে ফেলা হয়ে গেছে, এখন তার ভিতর থেকে ওই খারাপ গুণটাকে যদি তুমি দূর করাতে চাও, ইটস নট ইজি, ইটস নট রিয়েলি ইজি। হ্যাঁ, তাহলে এখানে কি করতে হবে? এখানে আসলে তোমাকে দোয়া করতে হবে, সবরের সাথে তাকে বোঝাতে চেষ্টা করতে হবে, যা যা করলে সে ওটা থেকে দূরে থাকবে আপাতত অপেক্ষাকৃত কম সময়, সেগুলোই করতে হবে। আসলে এখানে মূল জিনিস হচ্ছে ভালো টাইম দিতে হবে, তার পছন্দের টপিকে কথা বলতে হবে, তার পছন্দের হবিতে তোমাকে এনগেজ হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, রিপ্লেস করে দিতে হবে, রিপ্লেস করতে হবে গ্র্যাজুয়ালি, যারা অ্যাডিক্টেড হয়ে গেছে। আর তোমার প্রথম অংশ ছিল কিভাবে আমি ডিল করব, এবার আসলে ইউ নিড টু স্পেন্ড গুড অ্যামাউন্ট অফ টাইম উইথ ইউর কিডস। এইটার কোনো বিকল্পই নাই, তুমি তোমার বুয়া দিয়ে, খালা, মামা, চাচা দিয়ে এইটা পূরণ করতে পারবা না, সোজা সাপটা কথা, ঠিক আছে? হ্যাঁ, তো গুড অ্যামাউন্ট অফ টাইম তোমাকে স্পেন্ড করতে হবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। গুড অ্যামাউন্ট অফ বলতে আবার সেই প্রথম আলোচনায় চলে যায়, এটা বলছি না সব কিছু ছেড়ে দিয়ে এখানে, অবশ্যই তা না, জীবন শুধু সন্তান প্রতিপালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ঠিক আছে? কিন্তু যে সময়টা আমরা তার কাছে আছি সেই সময়টা যেন কোয়ালিটি টাইম হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, বাচ্চাদের সঙ্গে খেলতে হবে। একটা জিনিস দেখো, বাচ্চারা কিন্তু মোবাইল ফোনের চাহিদা নিয়ে জন্ম নেয় নাই, এটা বুঝতে হবে, তারা কোনো চাহিদা নিয়ে জন্ম নেয় নাই। হ্যাঁ, এই চাহিদাগুলো মানুষের ফিতরাত, ভালোবাসা, নিরাপত্তা, স্নেহ, তাই না? সো মোবাইল ফোন দিতে কোন বাচ্চা মোবাইল ফোন চেয়েছে বলো তো? কেউ চায় নাই। এটা আমরা তাদেরকে বুঝিয়েছি যে এটা নেও, এটা ধরো। ওই যেটা আমি উদাহরণ দিলাম না, নানা দাদারা হ্যাঁ মোবাইল নেবে, আর তারা চোখের সামনে দেখছে যে সবাই তো এটা নিয়ে এনগেজ থাকে, দিস মাস্ট বি ইন্টারেস্টিং। নো ডাউট মোবাইল ফোন আসলে ইন্টারেস্টিং, এখানে সাউন্ড আছে, কালার আছে, এটা মানে তাই না, অনেক মজার কার্টুন হয়, কিন্তু আমরা ওদের সামনে এটাকে আরো ইন্টারেস্টিং করে তুলে দিয়েছি, ওদের হাতে তুলে দিয়ে, ঠিক আছে? সো মোবাইল ফোন দেওয়া যাবে না, ট্যাব দেওয়া যাবে না। এবং দেখো আমার পরিবারে কি করেছে যদি বলি, সেটা হচ্ছে যে তারা মোবাইল ফোন পায় নাই, আমি খেলেছি অনেক, অরিগামি করেছি, এটা ওটা বানিয়েছি, এখন আসলে মনেও পড়বে না, আমি যদি লিস্ট করে আনতাম ভালো হতো। ইভেন মনে করো ভাইয়া বলি, টয়লেট পেপার রোল আছে না, টয়লেট পেপার শেষ হয়ে গেলে রোলটা থাকে না, এই রোলগুলো ওদেরকে বলেছি কয়েকটা জমাও, আমরা ইন্টারেস্টিং জিনিস বানাবো। খেয়াল করেছ? সিম্পল টয়লেট পেপার রোল যেটা আমরা ফেলে দিই, ওরা জমালো, এটা দিয়ে পরে ওদের সঙ্গে ক্রিয়েটিভ কাজ করেছি। ওকে, হ্যাঁ। তারপরে ইভেন মনে করে আমরা যে ড্রেস পরি, ড্রেসের পিছনে অনেক সময় ট্যাগ থাকে না, যে ট্যাগগুলো চুলকায়, কোনো ট্যাগ বড় থাকে, আবার ড্রেস কিনলে সুতা দিয়ে ঝুলানো একটা বড় ট্যাগ থাকে, এগুলো পর্যন্ত কেটে বলেছি এগুলো রাখো, একদিন ইন্টারেস্টিং একটা কাজ করব। খেয়াল করো, আমি হাজার টাকার আমাকে যে কি বলবো খেলনা কিনতে হয়েছে, নট নেসেসারি। ওদের সঙ্গে আমি প্রচুর জিনিস বানিয়েছি, শুধু তুমি কালারফুল পেপারস, গ্লু, সিজার্স, বাটনস, ক্লোথস, এইসব দিয়েই ঘরে যে জিনিসগুলো তুমি ফেলে দিতে চাও সেগুলো দিয়ে ইউ ক্যান স্পেন্ড গুড অ্যামাউন্ট অফ টাইম উইথ দেম। ওরা জীবনে কমপ্লেন করবে না, আব্বু টয়লেট পেপার রোল দিয়ে আমার সঙ্গে কেন খেলছো, ছি, ওদের তো কোনো চাহিদা নাই। এক্স্যাক্টলি, আসলে ওরা নতুন কিছু চায়। রাইট, ইউ আর, ঠিক আছে। হ্যাঁ, ওরা এটা বলবে না যে আব্বু আমাকে ট্যাব দাও। ইফ ইউ ক্যান মেক ইট ইন্টারেস্টিং দে উইল এনজয় ইট, দ্যাটস ইট। আমার বাচ্চাদের ক্ষেত্রে যেটা হতো,
ওর আম্মু অনেক সময় ওর খালাকে নিয়ে হয়তো বা কোথাও যাবে, শপিংয়ে যাবে। বাচ্চারা কিন্তু মার্কেটে যেতে পছন্দ করে, আমার বাচ্চারা কখনো চায় নাই আম্মু তুমি যাও, তুমি যাও, আমি যাবো না, আব্বুর সঙ্গে বাসায় থাকবো ছুটির দিনগুলো, কারণ ওরা জানে আব্বু মজার কিছু করবে। দ্যাটস ইট। এবং আসলেও আমি ছুটির দিনগুলো তো আরও বেশি, সপ্তাহে 2 দিন ছুটির দিন, আরও বেশি মানে বলতে পারো যে 7-8 ঘন্টাই হয়তো মজার কাজই করছি। হ্যাঁ, যাদের এত সময় দেওয়ার ফ্লেক্সিবিলিটি নাই, আমি বলবো না আমি 7-8 ঘন্টা দিয়েছি বলে তোমাকেও দিতে হবে। হ্যাঁ, এক একজনের বললাম না সামর্থ্য এক এক রকম, কিন্তু গুড কোয়ালিটি টাইম দিতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, আচ্ছা, শেষ হয়নি এখনো, শোনো। আমি ওদের যখন ক্লাস 5-এ ফাইনাল পরীক্ষা দিবে, বোর্ড পরীক্ষা, তখন ওদের ছিল, এখন তো বোধহয় উঠে গেছে তাই না? হ্যাঁ, তখন না আমি মুখ ফসকে বলে ফেলেছি, মুখ ফসকে, যে আম্মুরা কিনে দিব, আম্মুরা তোমরা যদি ভালো রেজাল্ট করো আমি তোমাদেরকে ট্যাব কিনে দেবো। আচ্ছা, বিশ্বাস করো ভাইয়া, এটা বলার পরে আমি খালি চিন্তা করছি, আল্লাহ আমি এটা কি ওয়াদা করলাম ওদের কাছে, আমি তো আসলে ট্যাব দিব না, এটা তো ক্ষতি হবে। আমি 2টা দিন শুধু চিন্তা করলাম যে আমি এটা ওয়াদা করে ফেললাম, এখন আমি কি করব। আমি দ্বিতীয় দিনে বললাম আম্মু আমি একটু কথা বলবো, কি তোমাদেরকে যে আমি সেদিন এটা ওয়াদা করে ফেলেছি, আসলে আমি চিন্তা করে দেখলাম এই ওয়াদাটা আমি ভুল ওয়াদা করে ফেলেছি, আমি ওয়াদাটা আমি রাখবো না। ইভেন আমি এইটাও কিন্তু বোর্ড পরীক্ষা ছিল, এইটেও যদি ভালো রেজাল্ট করো তখন দিব কি না আমি ওই সময় চিন্তা করব, আমি এটা উইথড্র করতে চাই। ওরা বলল আব্বু এটা আমরাও চাই না, তুমি আমাদেরকে এর বিনিময়ে হ্যাঁ আমাদেরকে ওমরা করতে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তারাই বলেছে হ্যাঁ। এবং ওদের এটা একটা কমন এক্সপেকটেশন যে উই ডোন্ট ওয়ান্ট এনি আদার কাইন্ড অফ এক্সপেন্সিভ গিফটস, যদি আমাদেরকে ওমরা নিয়ে যাও উই আর ভেরি হ্যাপি। আলহামদুলিল্লাহ, সেই ওরা ট্যাব পেলো কখন দেখো, বাধ্য হলাম আমি আসলে দিতে কোভিডের সময়। স্কুল বন্ধ হয়ে গেল, স্কুলে যাওয়া স্টপ, এই তোমার হচ্ছে অনলাইনে ক্লাস হয়, তখন আমি একটা ওয়ালটনের ট্যাব কিনতে বাধ্য হলাম। সেই ট্যাবে তারা হচ্ছে ক্লাস করত এবং সেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে, এবং সেটা ক্লাস 9-এ গিয়ে। তাহলে কেন ইমাজিন, যেখানে আজকাল মানে 3-4-এর বাচ্চাদের পার্সোনাল মোবাইল আছে অনেক ফ্যামিলিতে, আমার মেয়েরা ক্লাস 9-এ গিয়ে একটা ট্যাব পেল। ক্লাস 9 অনেক বড়, ঠিক আছে, তাও সেটা লেখাপড়ার জন্য। এই হলো অবস্থা। সো মোবাইল ফোন দেওয়া যাবে না, ঠিক আছে, যতটুকু দিবা একটা রেস্ট্রিক্টেড টাইমের জন্য দিতে হবে, এবং অবশ্যই গুড কন্টেন্ট, এটা তো নো ডাউট। আর হচ্ছে অন্য টাইম দিতে হবে প্রচুর, যেন সে আসলে তোমার ভিতরে, এটা আমি বলে রাখি সকল প্যারেন্টসদের জন্য, যে আসলে প্যারেন্টিং সহজ হবে ইফ ইউ ক্যান মেক ইউর সেলফ অ্যান ইন্টারেস্টিং পারসন টু ইউর কিডস। বুঝতে পারো, তুমি যদি বোরিং হও, তুমি যদি রাগী মানুষ হও, বুঝতে পেরেছো, প্যারেন্টস তোমার বাচ্চারা তো তোমাকে ভয় পাবে যদি তুমি রাগী হও, তোমার সাথে মিশতে চাইবে না। তুমি যদি বোরিং হও, তোমার সাথে কেন সময় কাটাতে চাইবে? ইউ নিড টু মেক ইউর সেলফ অ্যান ইন্টারেস্টিং পারসন টু ইউর চিলড্রেন। ওকে, যেটা আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি, যার জন্য দেখো ওরা মার্কেটে পর্যন্ত যেতে চাইতো না, অথচ মার্কেটে গেলে ইউজুয়ালি সব বাচ্চাকেই কিছু না কিছু কিনে দেওয়া হয়। ওটাও স্যাক্রিফাইস, রাইট, ওটা স্যাক্রিফাইস, ঠিক আছে। হ্যাঁ, না বাসায় থাকবো, বাসায় কিম্ভূত কিমাকার অদ্ভুত কিছু করব, মজার কিছু করব। ইভেন আমি তোমাকে বলি সিম্পল, মনে করো কার্ডবোর্ড আছে না, যে আমরা ফ্রিজ কিনলে, টিভি কিনলে বা যে কোনো জিনিস কিনলে যে কার্টুন পাই, হ্যাঁ, এই কার্টুনগুলোও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, তুমি এটা দিয়ে ঘর বানায় দিতে পারো, ঠিক আছে। হ্যাঁ, ইভেন মনে করো আমার বাসায় যে চেয়ারগুলি ছিল, কাঠের চেয়ার, এই চেয়ারগুলি আমি লাইন ধরে সাজিয়েছি, এরপরে বলেছি চলো আম্মুরা আমরা আজকে আর্মি খেলবো, এই চেয়ারের তল দিয়ে ক্রল করতে করতে ওই পাশ দিয়ে বের হও। হ্যাঁ, এই যে একটা সুরঙ্গের মতো মনে হচ্ছে, বুঝতে পেরেছো না? এইভাবে চেয়ারগুলোর ভিতরে আমি ডিস্টেন্স বাড়িয়ে দিলাম, এবার বললাম নাও আর্মির মতো এক চেয়ার থেকে আরেক চেয়ারে তুমি পা জাম্প করে করে হ্যাঁ আগাও। এই যে ওদের কিছু কাইনেটিক মুভমেন্ট। এছাড়াও ভাইয়া আমার কিন্তু শিশু লালন পালন চ্যানেলে আমি এইরকম ভিডিও দেখি, হ্যাঁ আমি কিছু বানাচ্ছেন, এই রাইট করেছি। শেষ আর একটা কথা বলবো, আমি কি একটু ব্যাগটা পেতে পারি? অবশ্যই। আমি তাহলে কালোটা, হ্যাঁ আসলে ওটা দিলেও হবে। আমি এই সুযোগে একটু দুটো জিনিস দেখাবো, আপনি ওই ব্যাগটাও একটু দিবেন? আমি দিচ্ছি। আচ্ছা, জি। যেমন ভাইয়া আমি এই সুযোগে একটা জিনিস দেখাতে চাই, এটা তো আমিও কথা বলতে চাচ্ছি। রাইট জিকির ট্যাব। হ্যাঁ, এইটা একটা ট্যাব যেটা আসলে
আমি এটা বলবো না যে জিকির ট্যাব দিলে স্ক্রিন অ্যাডিকশন হবে না, আমি বলবো যে যাদের ট্যাব দিতেই হবে, রাইট, হ্যাঁ, ওকে, তারা আমি মনে করি এই জিকির ট্যাবটা একটা অপশন হতে পারে। এইখানে রীতিমতো অনেক কিছু ব্লকিং করা আছে, এখানে চাইলেই সে ইচ্ছা মতো অ্যাপ ইনস্টল করতে পারবে না, ইচ্ছা মতো যে কোনো সাইটে ঢুকতেই পারবে না। সুতরাং বাই ডিফল্ট মনে করো পর্নোগ্রাফি প্রোটেকশন হয়ে যাচ্ছে, আজে বাজে যে কোনো কন্টেন্ট প্রোটেকশন হয়ে যাচ্ছে, এমনকি ইউটিউবও নাই, ঠিক আছে। সো আলতু ফালতু কোনো কন্টেন্ট দেখার কোনো সুযোগ নাই। এখানে নির্ধারিত বেশ কিছু অ্যাপ দেওয়া আছে, আর কিছু অ্যাপ ইনস্টল করা যাবে যেগুলো মনোনীত। এবং আমি যেটা শুনলাম ইনাদের কাছ থেকে যে অলরেডি কিছু স্কুলও নাকি এটাকে অ্যাকসেপ্ট করেছে। এগুলো যদি আরও অনেক স্কুল অ্যাকসেপ্ট করে তাহলে আসলে দেখা যাবে যে বাচ্চারা তখন ইভেন এটার ব্লুটুথে কোনো ফাইল টাইল লেনদেন করা যায় না। হ্যাঁ, মোট কথা এটা একটা অপশন হতে পারে, যারা দিতে বাধ্য হচ্ছে তারা এটার কনসিডার করতে পারে। আর আমি যেটা বলছিলাম ভাইয়া তখন, যে আরও কি কি খেলা যেতে পারে, যেমন যেহেতু আমরা অবশ্যই কম বেশি ইসলামিক অঙ্গনে কথা বলছি মুসলিম হিসেবে, হ্যাঁ, এই একটা বই আমি অনেকের সঙ্গে পরিচয় করাই দিই, 365 things to do with paper and cardboards। 365 পুরো বছরের প্রতিদিন করার মতো কিছু না কিছু, ওকে, এটা তো ঠিক আছে, হ্যাঁ, ইন্টারেস্টিং, রাইট। এবং ডেফিনেটলি তুমি প্রতিদিন করতে পারবা না, তার মানে এটা তোমার এক বছর না, এটা তুমি অনেক বছর চলবে। এবং এখানে অনেক কিছু করার মতো সব আইডিয়া দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো তুমি বাচ্চাদের সাথে নিয়ে বসে করবা। এবং কি দিয়ে করবা, ওই যে বললাম তোমার ঘরের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস নিয়েই হয়তো করবা। আমার বাসায় কিন্তু মোটামুটি সারা বছর তোমার কালার সাইন পেন, কালারফুল পেপারস, গ্লু, সিজার সারা বছর থাকতো। যখনই সুযোগ পেতাম কিছু না কিছু করতাম। তারপরে মনে করো নেচারের সঙ্গে মিশতে হবে, বৃষ্টি হলেই আমরা ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে হবে। বৃষ্টি হলে আমরা যেটা করতাম, আমার 2 মেয়ে, আম্মু বৃষ্টি হচ্ছে, দোয়া পড়ো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, এরপরে চলো এবার ছাদে গিয়ে ব্যাস। বাচ্চারা কিন্তু পানি খুব পছন্দ করে, সব বাচ্চা, ঠিক আছে, হ্যাঁ। এইভাবে আসলে তোমাকে ক্রিয়েটিভ কাজ করে যেতে হবে। দে উইল নেভার গেট অ্যাডিক্টেড টু মোবাইল ফোনস, নেভার। এটা আসলে আমার খুবই ভালো লাগছে, মানে আপনি যেটা বললেন, মানে আমি নিজে পার্সোনালি আমি কিছু কিছু করি, যেমন হচ্ছে যেটা বললেন যে পানির বিষয়টা, আমার বাচ্চা খুব এনজয় করে পানি, জানি না কি হয়ে যায়। তারপর ও সে বাসা থেকে বের হতে খুব পছন্দ করে, যেহেতু যাত্রাবাড়িতে থাকে, খুব ইজিলি রিক্সা নিয়ে ঘুরতে যাওয়া যায় না, কিন্তু ও বাসা থেকে বের হয়ে বুঝতে পারে যে বের হচ্ছে, সাথে সাথে একদম হাত পা ছড়াই দিবে। আর এই জিকির ট্যাবলেটটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ আমি লাস্ট যত জানতাম মাদ্রাসা তো নুরও তারা এরকম কোলাবোরেশন করছে, বা বিভিন্ন স্কুল কলেজে, যে আসলে আমাদের কিন্তু বাধ্য, টিচাররা এখন বাধ্য যে তাদেরকে কোনো কমিউনিকেট করতেই হবে, কোন একটা ফাইল দিতেই হবে। সমস্যা কি হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে, যে তারা সেই ফাইলটা নিতে গো চলে যায় অন্য জগতে, ইউটিউবে ভিডিও দেখতেছে, আর বাবা মা জানেও না, আনফরচুনেটলি তারা স্ট্রং না, বাচ্চাদের সেই ক্লাস 2 বাচ্চা নলেজ বেশি মোবাইল সম্পর্কে, বাবা মা জানে না যে পাসওয়ার্ড কখন চলে গেছে, ওর মতো খেলতেছে। এখানে এটা খুবই স্ট্রং যে সব কিছুই আলটিমেটলি সিনিয়র কারো প্যারেন্টস হোক বা টিচার হোক তাদের কন্ট্রোলে থাকবে, তাদের বাইরে আমি ইউটিউব ফেসবুক কিচ্ছু ডাউনলোড করতে পারবো না। এটা এই আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। এবং সম্ভবত ওখানে একটা স্কুলের একটা অ্যাপ আছে যেখান থেকে টিচাররা তাদের ক্লাস নোট এগুলো আপলোড করে দিতে পারে স্পেসিফিক জায়গায়, রাইট, স্পেসিফিক জায়গা থেকে। সুতরাং যদি কোনো পিডিএফও আপলোড করতে হয়, স্কুল টিচার আপলোড করে দিবে, এখানে স্টুডেন্টরা সেই পিডিএফটা পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অন্য কোথাও যেতেও হবে না, ড্রাইভে। এটা খুবই ভালো কনসেপ্ট লেগেছে। এখানে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আপনাকেই বলি, আপনার যেহেতু স্ক্রিন এডিকশনটা খুব ডিফিকাল্ট পর্যায়ে চলে গেছে, তা যারা আসলে ধরেন ক্লাস, আপনার বাচ্চাই ধরেন আরেকভাবে চিন্তা করে যে ক্লাস 6-এ তারা আপনার কাছে ডিভাইস চাচ্ছেই, আব্বু দাও হয়তো আপনার সাথে হয়নি, কিন্তু এখনকার যেহেতু বাচ্চারা হয়তো সবাই তো ইসলামিক ওয়েতে করবে না, সে আশেপাশে সবাইকে দেখবে যে মোবাইল চাচ্ছে, সে খুব চাচ্ছে আব্বু দাও, আমি ভালো রেজাল্ট করলে দিবা, এই করলে দিবা, সেই বাবা মাদের প্রতি আপনি কি বলবেন? না, আসলে এই যে আব্বু দাও এই পর্যায়ের মনোভাব, এই পর্যায়ের আচরণটা তো আরো আসলে ছোটবেলা থেকেই গড়ে তোলার বিষয় ছিল, ঠিক আছে। একটা জিনিস দেখো, মানব সন্তান তো হঠাৎ করে 2025 সালে এসে জন্ম নিচ্ছে না, ঠিক আছে, তাই না? ঠিক, হ্যাঁ। তাহলে আমরা তো মানুষের আচার আচরণ সবই আমাদের কাছে অজানা নয়, জানা। আমরা নিজেরাই, আমার কাছে অবাক লাগে, আমরা তো নিজেরাই আমাদের শিশু কিশোর যুবক সব কাল পার হয়ে আসলাম। হ্যাঁ, মানে সেই আমরাই আবার বাবা মা হয়ে গেলে কিভাবে ভুলে যাই?
ঠিক আছে, এটা আমি মাঝে মাঝে আমি বুঝি না কিভাবে ভুলে যাই। আচ্ছা যাই হোক, তো হ্যাঁ যদি জিদ ধরেও, এটা কিন্তু জিদ শুধু মোবাইল নিয়ে না, জিদ একদম 2-3 বছরের বাচ্চারাও ধরতে পারে। একদম এমন ট্যান্টারাম করবে যে হাত পা ছোড়াছুড়ি, রাস্তায় শুয়ে পড়বে। ওই মুহূর্তে তাকে যথেষ্ট পাত্তা দেওয়া যাবে না। মেকশিওর করতে হবে ওর ছোড়াছুরির কারণে ও যেন আহত না হয়, এটুকু মেকশিওর করে ওর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ও মানুষের বাচ্চা, একটা জিনিস মনে রাখতে হবে, ও ইভেনচুয়ালি ওর এই কান্নাকাটির মাধ্যমে ও লার্ন করছে। ওর প্রথম কান্নাকাটির দিন যদি তুমি ইমিডিয়েট রেসপন্স করো, এটা ওর জন্য একটা লার্নিং হয়ে গেল যে আচ্ছা দিস ইজ এ ওয়ে টু গেট রেসপন্স। ওকে, দ্বিতীয় দিনও সেম কাজ করে ও যখন পেয়ে গেল, ও বুঝে গেল, কনফার্ম হয়ে গেল দিস ইজ রিয়েলি এ ওয়ে। এভাবে কন্টিনিউয়াসলি দিনের পর দিন যখন সে করে, ও তখন বুঝে গেল দিস ইজ মাই ওয়ে টু গেট সামথিং। বুঝতে পেরেছো? যেটা আমাকে প্রথমে দিতে চায় না, এটা করলেই পেয়ে যাব। সো অনেক সময় বাচ্চারা কিন্তু এটাও শিখে যায়, দেখবা কোন জিনিসটা মায়ের কাছে চাইতে হবে, কোন জিনিসটা বাবার কাছে চাইতে হবে। বুঝতে পেরেছো? আর যেটা বলছিলাম, ও মানুষের বাচ্চা, ওর কোনো পূর্ব থেকে চাহিদা নাই। সো আসলে আমরা ওকে সেইভাবেই ট্রিট করব। ওই যেটা বলছিলাম তখন, যে গ্র্যান্ড প্যারেন্টসদের ব্যাপারে আমরা যেমন স্ট্রিক্ট হব, আমার বাচ্চার ব্যাপারেও হতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এমন নয় আমি বাচ্চাকে আমি সব ছাড় দিচ্ছি, কিন্তু অন্যরা আমার বাচ্চার ক্ষতি করতে গেলে আমি সেখানে স্ট্রিক্ট হচ্ছি, তা তো নয়। সো আমার বাচ্চা যে জিনিস চাইবে আমাকে সেভাবেই রেসপন্স করতে হবে, যেটা না মানে না। ঠিক আছে, এটা আমি দিব না। হ্যাঁ, এখন এর অল্টারনেটিভ দিতে হবে, এটা সত্য, কারণ সে একটা মানুষ, তার ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে। আর একটা বিষয় হলো পিয়ার প্রেশারে পড়তে পারে। যেমন এখন আমার বাচ্চাকে যদি এমন স্কুলই আমি ভর্তি করাই, যে স্কুলই আসলে প্যারেন্টসরা খুব হয়তো ধরে নিচ্ছি অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী, সেখানে আসলে স্কুল থেকেও এত গাইডলাইন্স নাই, এবং তারা তাদের বাচ্চাদেরকে হয়তো দামি দামি জিনিসপত্রই দেন, তখন তো আমার বাচ্চাও সেটা আসলে পিয়ার প্রেশারে পড়বে। আচ্ছা ভাইয়া, এখন ধরেন যাদের একাধিক সন্তান আছে, তাদের মধ্যে কিভাবে ভালো সম্পর্ক আমরা করতে পারি প্যারেন্টসরা সন্তানদের ভিতরে? জি না, আসলে সিবলিং ফাইট একটা শব্দ আছে, আমি উত্তর দেওয়ার আগে বলি, যেমন আমার সম্পর্কে তো নিশ্চয়ই, আমার পরিবার সম্পর্কে, আমার টুইন মেয়ে সম্পর্কে সবাই বা তুমিও ভালো ধারণাই রাখো। হ্যাঁ, ভালো অবশ্যই ইন জেনারেল, কিন্তু ওরা যে 2 বোন, ওরা যে সিবলিং, ওদের ভিতরে কিন্তু ওই রেশারেশিটা, মান অভিমান, ঠিক আছে, বা সিবলিং ফাইট, ওটা কিন্তু আছে। ঠিক আছে, যেটা ভাই বোনদের মধ্যে থাকবেই। ওকে, এটা কমন। তো যেহেতু কমন, ওটাকে আমি আলোচনায় আর বেশি ফোকাস করতে চাচ্ছি না। সাধারণত যেটা আমরা মানে হয়তো বা ভাই বোনদের ভিতরে যদি মানে হিংসা, তাই না, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, ওই পর্যায়ে যেন না যায়। ওকে, সো আমার প্রথম কথাটাকে ভুল বোঝো না, একটা ভাই বোনের ভিতরে যে ভাই বোনের সাথে থাকবেই, ঠিক আছে। বিশেষ করে যদি ওরা, আমার তো ওরা 2 বোন, ভাই বোন হলে তো হয়তো বা আরো একটু অন্যরকম হয়। ঠিক আছে, হ্যাঁ, সবসময় খোটাখুটি লেগে আছে, হ্যাঁ, এরকম। ওটা আসলে এক ধরনের, আমি বলবো, গুড রিলেশনশিপ তৈরিতেও মেবি সাহায্য করে। কিন্তু বিশেষ করে বড় ভাই ছোট বোন, ঠিক আছে, এটা একটা বিষয়। কিন্তু ওটা ছাড়া আসলে ঘুরে ফিরে না, আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম অনেকটা চলে আসবে। পরিবারে তুমি যদি মানে ইসলাম রাখো, তাহলে তো অনেক কিছু আসলে ইনশাল্লাহ সহজ হবে। অপরদিকে যে মনে করো হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ভালো সম্পর্ক থাকাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কেয়ারিং লাভিং সম্পর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। তাহলে তো ওরাও দেখছে যে কেয়ারিং লাভিং আসলে কিভাবে হয়, তাই না বিষয়টা? আচ্ছা, আবার মনে করো একাধিক সন্তানের ভিতরে আসলে বৈষম্য না করা, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মানে কড়া নিষেধ আছে বৈষম্য না করা। এবং স্কলাররা বলেন যে যেই পিতামাতারা সন্তানদের ভিতরে বৈষম্যমূলক আচরণ করেন, ওই সন্তানদের ভিতরে আসলে একে অপরের জন্য হিংসা তৈরি হয়, তাদের ভিতরে ভালো সম্পর্ক তৈরি হয় না। খুব মানে স্বাভাবিক, তুমি যত যাই বলো, দেখো একটা বাবা মা যদি তার হয়তো 3টা সন্তান আছে, কোনো একটা সন্তানকে বেশি ভালোটা দেন, বেশি ভালো আচরণ করেন, আর অপর দুজনকে তেমন করেন না, তাহলে কি হবে বলো তো? অপর দুজন বন্ধু হবে তার অপর এক ভাইকে ক্ষতি করার জন্য, কারণ তারা চোখের সামনে দেখতে পাচ্ছে যে আমার ওই ভাইটা বেশি ভালোবাসা পায়। এখানে তো বাবা মারই দোষ, রাইট। তো এটা আসলে খুব মানে কড়াভাবে নিষেধ আছে। তো আমরা আসলে এই বৈষম্যটা করব না, এটা হচ্ছে একটা অন্যতম বিষয়। তাহলে আমি মনে করি এটা হবে। আরেকটা জিনিস ভাইয়া, যে যাদের একটা ফার্স্ট বেবি আছে, এবং সেই মনে করো সেই বেবিটা ধরে নাও কথার কথা 7-8 বছর বয়স হয়ে গেছে,
এবার আর একটা নতুন বেবি আসছে। এই সময় অধিকাংশ প্যারেন্টসরা যেটা ভুল করেন বা ওই বাসার, যে কনসিভ হওয়া থেকেই এই একটা নতুন বেবি আসছে, এখন তো আর তোমাকে কেউ ভালোবাসবে না, ওর মাথায় ঢুকায় দেওয়া হচ্ছে। একটা শিশুর জন্য ভাই ভালোবাসাটাই সবচেয়ে বড় দরকার, ভালোবাসা, নিরাপত্তা, স্নেহ। আমি একটু আগে বলছিলাম ইভেন মানে দে ডোন্ট নিড টয়েস, তাদের হয়তো এগুলো দরকারও নাই, কিন্তু যখন সে দেখে আচ্ছা আমাকে ভালোবাসতো সবাই, এটা আমাকে বাসবে না, ডেফিনেটলি ওর জন্মের আগে থেকেই সেই আগত ভাই বোনের জন্য ওর একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে। এবার হয় কি, বাস্তবে যখন নতুন বেবিটা জন্ম নেয়, এবার অনেকে হয়তো খালা, মামা, চাচা, চাচি বলেই ফেলে, দেখেছো নতুন বেবিটাকে সবাই কত উপহার দিয়েছে, খেলনা দিয়েছে, কত আদর করছে, কোলে নিচ্ছে, চুমু দিচ্ছে, তোমাকে এত ভালো কেউ বাসছে না। ও দেখছে দিস ইজ ট্রু, ঠিক আছে, তখন কিন্তু সে তার সিবলিংয়ের প্রতি একটা হিংসা মনোভাব নিয়ে তৈরি হতে থাকে। আমার সাল, সময় এসব মনে নাই, তবে তোমার কানাডায়, আমেরিকায় এরকম ঘটনা ঘটেছে যে 8-10 বছরের প্রথম বেবি তাদের সেকেন্ড যে মানে তাদের যে ছোট ভাই বা বোন সেকেন্ড বেবি যে তাদেরকে হয়তো বা মেরে ফেলছে। অনেক সময় তারা হয়তো বা ডুপ্লেক্স বাসা, হয়তো সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলছে। তারপরে হয়তো বা ট্রলিতে বসে আছে, ট্রলিটা ধাক্কা দিয়ে ফেলে দিছে, কারণ হিংসা। বুঝতে পেরেছ? সো এইটা অনেকে ভুল করে। এটা সমাধান কি? সমাধান হচ্ছে যখন থেকে কনসিভ হয়েছে সেকেন্ড বেবি, আসলে প্রথম বেবিকে এমন মানে ফার্স্ট অফ অল তাকে তো ভালোবাসা কম দেওয়ার কোনো দরকার নাই। আসলে সবাই ভালোবাসে, মুখ দিয়ে কেন এটা বলার দরকার যে তোমাকে কেউ ভালোবাসবে না? দুষ্টমি করেও বলার দরকার নাই। ওকে, আচ্ছা, তাকে আমরা ভালোবাসবো এবং তাকে বলবো যে নতুন বেবিটা তোমার সাথে খেলা করবে, তুমি তাকে নিয়ে খেলা করবা, এবং সে কান্না করবে, তুমি তাকে খাওয়াবা, তুমি তার পোশাক চেঞ্জ করতে সাহায্য করবা। তোমাকেও ছোটবেলা আমরা এটা করেছি, ঠিক আছে? মোট কথা এখানে ভালো ছাড়া খারাপ কোনো কথা বলার দরকারই নাই, ঠিক আছে? বোঝা গেল? তো এইটা যদি করতে পারি তাহলে কিন্তু আসলে সে ওই 5-6 বছর বয়স হোক আর 7-8 বছর বয়স হোক, ওর ছোট ভাই বোনকে স্নেহের চোখেই দেখবে, ভালোবাসার চোখে দেখবে। হ্যাঁ, ওই সিবলিংয়ের যেটা একটা আলাদা বিষয় আছে ওটা ছাড়া বাকি ইনশাল্লাহ সমস্যা হবে না। এক্স্যাক্টলি, মানে এটা আসলে আমরাই ধরে নেই অনেক সময় যে আসলে আরেকটা বাচ্চা আছে মানে প্রথম বাচ্চা কম ভালোবাসা, মজা করেই বলি। এই জন্য আসলে ইসলামে মজা করে মিথ্যা বলাও আসলে নিষেধ। এটা আসলে কত সাইকোলজিক্যালি হয়তো ওকে করতে পারে, এটা মানে আমরাই শুরু করি আর পরে ভাবে দোষ তো ওর। তোমাকে একটা এক্সাম্পল দেই। আচ্ছা, মনে করো তুমি যে অফিসে কাজ করো, তোমার একজন কলিগ তোমাকে দুষ্টুমি করে বলছে, তুমি কিন্তু বুঝতে পারছো না, ওকে, যে বস তো আপনার উপরে অনেক ক্ষেপে গেছে। তোমার কি টেনশন হবে না, হায় আল্লাহ আমার কি তাহলে জবটা চলেই যাবে? ঠিক না? মনে করো একদিন তোমার লেট হলো, এই কারণে বললো হ্যাঁ বস আজকে এক্স্যাক্টলি আপনাকে দেখে ফেলছে, আপনি লেট করে ফেলছেন। সে কিন্তু মিথ্যা বলছে, কিন্তু এই যে দেখো এই নিছক মিথ্যাটা তোমার ভিতরে কিন্তু একটা টেনশন ফেলবে। এবার থিঙ্ক অ্যাবাউট দ্য বেবি। তো ওকে আমরা বলছি তোমাকে কেউ ভালোবাসবে না, হ্যাঁ হ্যাঁ, সবাই নতুন বেবিকে ভালোবাসবে, ওর কি একটা টেনশন পড়ে যাওয়ার কথা না? স্বাভাবিক। হ্যাঁ, ওর তো জগৎটাই ভালোবাসার, এগুলো আমরা বুঝি না। খুব গভীর কথা বলেছেন। তো আমরা একদম শেষ দিকে চলে আসছি পডকাস্টে, তার একটা দুইটা প্রশ্ন হয়তো আছে। তো একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে, এটা আমি টিচার হিসেবেও চিন্তা করেছিলাম যে টিচার হিসেবে হোক, ফাদার হিসেবে হোক, প্যারেন্টস হিসেবে হোক, আমরা শাসন আর আদর এই দুইটাকে ব্যালেন্স করতে পারি কিভাবে? কারণ অনেক সময় দেখি বেশি আদর করলেও অনেক সময় দেখা যায় যে কথা শুনতে চায় না, বা অনেকে আছে খুব স্ট্রিক্ট, মানে কিচ্ছু স্যাক্রিফাইস করবেই না, চকলেট দিবে মানে দিবেই না। তো আসলে এই দুইটা রোল কিভাবে ব্যালেন্স করা যায়? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যম পন্থা পছন্দ করেন। আমরাও সব জায়গায় চেষ্টা করব একটা ব্যালান্সড লাইফ স্টাইল গড়ে তুলতে, ব্যালান্সড আচরণ করতে। এটাই হচ্ছে টপ মোস্ট কথা। এবার কৌশলগত দিক যদি বলি, হ্যাঁ আসলেও কিন্তু শাসন এবং ভালোবাসা, তাই না? তুমি কি এই দুটা শব্দই বললাম, শাসন এবং ভালোবাসা, এই দুটাকে ব্যালান্স করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এখন আমি কিভাবে করেছি যদি আমি কিছু এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ডেফিনেটলি ভালোবেসেছি, আদর করেছি, স্নেহ করেছি, কিন্তু দেখো যেমন ভালোবেসেছি তারপরে কি মোবাইল ফোন দিয়েছি? দেই নাই, তাই না? আচ্ছা, তারপরে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই যে আমিও কতখানি চিন্তা করতাম যে একবার হলো কি, আমার ওই যেই অফিসে মেডিকেল বেনিফিট সহ আমি জব করতাম, সেই অফিসের প্রেসিডেন্ট আমেরিকা থেকে আসছিলেন। ওই অফিসের প্রেসিডেন্ট আমেরিকা থেকে আসছিলেন, আমাদের সঙ্গে মিটিং করলেন। তা আমরা যারা ওই সময় সিনিয়র ছিলাম, আমাদের জন্য ক্যাডবেরির চকলেট বার নিয়ে আসছিলেন। আমি জীবনে এত বড় ক্যাডবেরি চকলেট বার নিজ চোখে দেখি নাই, এত বড়,
ঠিক আছে, এত বড় যে তৈরি হয় আমি তাই জানতাম না। আমি জানতাম বড় জোরে যে মোবাইল ফোনের সাইজ, পকেটে আটে এরকম। এত বড় ক্যাডবেরি চকলেট বার। ওকে, আমাকে দিয়ে বলেন শিবলি ফর ইউর টুইন বেবিস। ঠিক আছে, খেয়াল করো। এবার যেন আমি টেনশনে পড়ে গেলাম, এত বড় চকলেট বার কি আমার বাচ্চাকে দিব? ওর চাহিদা চেঞ্জ হয়ে যাবে না তো? ও মনে করবে না তো যে চকলেট পেলে এত বড়ই পেতে হয়? ঠিক আছে, এটা আমি চিন্তা করতে থাকলাম। আমি যখন মিটিং শেষ করে বাসায় ফিরছি তখন বোধহয় সিএনজিও ছিল না, তোমার ওই যে আগের বেবি ট্যাক্সিগুলো। ঠিক আছে, ওইটাতে আমি বসে বাসায় ফিরছি আর খালি চিন্তা করছি কি করব। একবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই পুরো চকলেট বারটা আমি রাস্তার টোকাইদের মধ্যে ভাগ করে দেবো। ঠিক আছে, আমার মেয়েকে আমি দিবই না, কারণ আমি চাই না আমার মেয়ের এক্সপেকটেশন চেঞ্জ হয়ে যাক। ঠিক আছে, তো আস্তে আস্তে হঠাৎ মনে হলো, আচ্ছা আমার মেয়েরা তো মাত্র 2 বছর বয়স, তো এই স্মৃতি ওদের মনে থাকবে না। ঠিক আছে, তা আমি এটা দিতে পারি, বরং আমি এক কাজ করি, আমি এটা আমার মেয়েদেরকে দিব, কিন্তু বলবো এটা আমার বস তোমাদেরকেও দিয়েছেন, তোমার কাজিনদেরকেও দিয়েছেন, বাসার সবাইকে দিয়েছেন, আচ্ছা, তোমরা এটা সবার জন্য ভাগ করে দাও। তো এত বড় ছিল তো ওটা, তো যে ছোট 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 পিস পিস করা, ওটা আমরা ভেঙে 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 সবার যার যার মানে যতটা ভাগ করে দেওয়া যায় সেভাবে দিলাম। আমি ঘটনা বলার মাধ্যমে বললাম যে দেখো আমার বাচ্চার কি ক্ষতি হবে সেটা আমি চিন্তা করেছি, কিন্তু পরে আমি যখন চিন্তা করে বের করলাম যে না, আচ্ছা ছোটবেলার স্মৃতিটা এত মনে থাকবে না এটা, আর আমি তো এটা আবার ওদেরকে দিয়ে আমি ডিস্ট্রিবিউট করাই দিব। হ্যাঁ, এটা যে ওদের দুজনার না, ঠিক আছে, এটা ওরা মেসেজটা পেলো, এটা একটা বিষয় ছিল। এখন এই যে দেখো, আমি যে ওদেরকে এটা দিতে চাই না, এটা কি বলো তো, এটাই কিন্তু ভালোবাসা। আমি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে কথা বলি, অনেক বাবা মারা তাদের সন্তানের বয়স 12-15 হয়ে গেছে, ফজরের সলাতে ডাকছেন না, তারা ভালোবেসে ডাকছেন না যে আরেকটু ঘুমাক, স্কুল আছে। এইটা ভালোবাসা না। রিয়েল ভালোবাসা কি? আমি আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, তাহলে তো অবশ্যই তাকে আমি ফজরে ডাকবো, তাই না? বিষয়টা এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসলে তাহলে কি আমি শাসন করি নাই যখন ওরা কোনো ভুল করেছে? দুজন হয়তো বা এমন কিছু করেছে যেটা আমি পছন্দ করি নাই, হ্যাঁ করেছি, কিন্তু আমি একটা বিষয়ে ছিলাম, আমি কিন্তু আজ পর্যন্ত ওদের গায়ে হাত তুলি নাই, ওদেরকে গালি দেই নাই। খেয়াল করো, হ্যাঁ, আমরা অনেক সময় কি করি যে গাধার বাচ্চা, তাই না, এটা কোনো বাচ্চা তুলে একটা গালি দিয়ে ফেলি। আজ পর্যন্ত ওরা আমার মুখে এগুলো কথা শোনে নাই, আমাদের মুখে গায়ে আজ পর্যন্ত হাত তুলি নাই। এখন তুমি বলতে পারো তাহলে তো ভাইয়া আপনি শুধু ভালোই বাসছেন। না, শাসন আমি করেছি। সেটা কেমন? চোখ গরম করা, কণ্ঠকে পরিবর্তন করা, গম্ভীর করা, ঠিক আছে, এবং রাগ করা। এখানে একটা ব্যাপার বলি, আমি তখন বলছিলাম না যে ইফ ইউ ক্যান মেক ইউর সেলফ অ্যান ইন্টারেস্টিং পার্সন টু ইউর কিডস, দে উইল এনজয় কোম্পানি অফ ইউ। আমি যেহেতু আমাকে ইন্টারেস্টিং পার্সন হিসেবে ওদের কাছে তৈরি করতে পেরেছি, এবার দেখো আমি যখন রাগ করে ওদের সঙ্গে খেলা থেকে বিরত থাকছি, এটা ওদের জন্য কত বড় পানিশমেন্ট। এটাই তার জন্য পানিশমেন্ট, রাইট, দে ওয়ান্ট টু প্লে, দে ওয়ান্ট টু গেট লাভ। ঠিক আছে, তাহলে আমি যখন না তোমরা ওটা করেছো, আমি এই জন্য রাগ করেছি, আমি তোমাদের সঙ্গে খেলবো না, দ্যাটস ইট। নাও দে আর ক্রাইং, আব্বু সরি, আব্বু আমরা ভুল করেছি, আব্বু আমরা এটা করবো না। হ্যাঁ, তারা এখন অনুতপ্ত, দিস ইজ হোয়াট নিডেড। ওকে, বুঝতে পেরেছো? কিন্তু গায়ে হাত তুলে আসলে সমাধান হয় না। হ্যাঁ, তাৎক্ষণিক কিছু একটা রেজাল্ট মনে হচ্ছে ভালো হলো, সহ্য হয়ে যাবে। রাইট, একসময় সহ্য হয়, যারা বেশি মারে একসময় সন্তানের সহ্য হয়ে যায়। আচ্ছা, আর গালি দিলে তো আরো চরম ক্ষতি আছে ভাইয়া, সেটা হচ্ছে যে আসলে মানে সন্তানেরই ক্ষতি হবে। এখন হলো গালি এমন একটা জিনিস, জানো কিনা, ইসলামে কিন্তু হত্যার প্রতিশোধে হত্যা আছে। কেউ অন্যায়ভাবে তোমার চোখ তুলে নিল, তুমি তার চোখ তুলতে পারবা। কেউ অন্যায়ভাবে তোমার দাঁত ভেঙে দিল, তুমি তার দাঁত ভাঙতে পারবা। কিন্তু কেউ তোমাকে গালি দিল, এর প্রতিশোধে তুমি তাকে গালি দিতে পারবা না। কারণটা কি? কারণ দেখো, অন্যগুলি সে করেছে যেটা তোমার ক্ষতি হয়েছে, তাই তুমি প্রতিশোধ স্বরূপ সেম ক্ষতিটা আদায় করতে পারবা। কিন্তু সে যে গালি দিল, আসলে সে তো একটা পচা কথা বলল, এটা কথাটা তো সত্য না, একটা মিথ্যা কথা বললো। এটার প্রতিশোধে আল্লাহ তোমাকে আমাকে আবার পাল্টা গালি দেওয়ার অনুমোদন দেন নাই। এবার আমিও যদি কথার কথা, সে একটা বাচ্চা তুলে গালি দিয়েছে, আমিও যদি বলি তাকে যে আসলে তুমি একটা অমুকের বাচ্চা, তাহলে আসলে সেও একটা অপরাধ করলো, আমিও একটা করলাম। বুঝতে পেরেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটারই বিচার করবে। এমন না যে সে করেছে আমি করেছি শোধবাদ। ওকে, এই জন্য কখন গালি দেই নাই। আচ্ছা, এবার ভালোবাসা আর হচ্ছে শাসন। তো একটা জিনিস দেখো, যে অনেক স্কলাররা বলেন যে যেমন আমি যে মারি না, এটার পিছনেও একটা রিজন আছে। অনেক স্কলাররা যে বলেন, একটা হাদিস আছে না, যে সন্তানদেরকে 7 বছর বয়স থেকে সলাৎ শেখাও,
সালাতে আহ্বান করো, 10 বছর বয়সে গিয়েও যদি না আদায় করে, অবহেলা করে, তাহলে প্রহার করার অনুমোদন আছে। খেয়াল করো, অনেক স্কলাররা বলেন এই হাদিসের দ্বারা, একমাত্র এই হাদিসটাই হচ্ছে প্রহারের একটা নির্দেশনা, ইঙ্গিত দিয়েছেন, আর কোনো কারণে প্রহারের পারমিশন নাই। এটা হচ্ছে অনেক স্কলারদের কথা, সলাতের জন্য শুধুমাত্র। বুঝতে পেরেছ? এখন এবং এই হাদিস নিয়ে কিন্তু আমার একটা লেকচার আছে যে এই হাদিস থেকে আমরা প্যারেন্টিংয়ের কি কি নির্দেশনা পাই, তো সেই আলোচনা আজকে আর দীর্ঘ করছি না। তো আমিও আসলে শাসনের ক্ষেত্রেও কিন্তু জানো এই জিনিসটা আমি মেনটেন করেছি। উদাহরণস্বরূপ, কোনো একদিন হয়তো অফিস থেকে আসলাম, এসে হয়তো জিজ্ঞেস করলাম যে আম্মুরা তোমরা কি মাগরিবের সালাত পড়েছো? মাগরিবের সালাতের খবর কি? হয়তো বলল, ও আব্বু এখনো পড়ি নাই। তখন কিন্তু আমি বললাম, যাও এক্ষুনি পড়ে নাও। ঠিক আছে, খেয়াল করো আমার কণ্ঠটা একটু, কারণ আমি খুশি হই নাই যে তোমরা এতক্ষণেও পড়ো নাই, ওকে, বাট ওয়াক্ত আছে, এখনো পড়ে নাও। কিন্তু এই যে তুমি যে টোনটা ভারী করলা, এটার একটা ওয়েট ভ্যালু দাও। কথার কথা, তুমি 10-এর ভিতরে 5 দিলা, আমি আজকে 5 ভলিউমে ওকে কড়া কথা বলেছি। আরেকদিন ওর হাতের লেখাটা খারাপ পেয়েছো বা বানান ভুল পেয়েছো, ওটাকে তুমি কত টোনে ধমক দিবা এবার? 5-এর চেয়ে বেশি যাতে না হয়। 5-এর চেয়ে, রাইট। তুমি ওর সলাতের জন্যই 5 ভলিউমে ধমক দিয়েছো, তাহলে কি এবার বানান ভুলের জন্য 10 ভলিউমে ধমক দিবা? যদি সেটা করো, ভুলটা কোথায় হবে? সে প্রায়োরিটি বুঝে গেল, ওকে আমার সলাতের চাইতেও বানান ভুল না হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? এই জন্য শাসনকে আসলে কি, এবার শাসন জিনিসটা কি বলি, আসলে এটা শাসন না বলার চাইতে আমি প্রেফার করি এটা বলতে সংশোধন। আচ্ছা, আমাদের প্রত্যেকটা ভালো শাসন হবে ওর সংশোধনের জন্য, দ্যাটস ইট। হ্যাঁ, সুতরাং আমি বুঝতে পারছি যে হ্যাঁ ওটা ও ভুল করছে, ও ভুল করেছে, এবার আমি এমনভাবে ট্রিট করব যেন এই ভুলটা সে ফিউচারে না করে। এটাই তো, তাই না? আমি তো চাই ওটা ভালো মানুষ হোক, ঠিক না? তাহলে আমি এমন প্রক্রিয়ায় কেন শাসন করব যেটাতে আসলে তার ভুলটা সংশোধন হবে না? আবার আমি ওই এক্সাম্পলে যাই যে তোমার কর্মক্ষেত্রে তুমি হয়তো একটা ভুল করেছো। আচ্ছা, এটার জন্য তুমি কোনটা বেশি প্রেফার করবা? তোমার জব থেকে ফায়ার হওয়া, নাকি তোমার তোমাকে শিখাই দিল যে এই ভুলটা আর করবেন না, ডু ইট ইন দিস ওয়ে, হ্যাঁ, সো দ্যাট নেক্সট টাইম আপনি এটা ঠিকভাবে করতে পারেন। নেক্সট টাইম যদি ঠিক না করেন তাহলে কিন্তু ভাই আমরা কড়া সিদ্ধান্তে যাব। তোমার কি সেকেন্ড অপশনটাই বেশি ভালো লাগবে না? এখানে সংশোধন হওয়ার চান্স বেশি। রাইট, তোমাকে সংশোধনের সুযোগ দিল। আচ্ছা, ওই অফিসের জন্য আমার এমপ্লয়িটা যদি সংশোধিত হয়েই যায়, তা আমার তো নতুন এমপ্লয়ি লাগবে না। সবার জন্যই ভালো, সবার জন্যই ভালো, ঠিক আছে? তো আমার সন্তানকে তো আমার সংশোধন করতে হবে, দ্যাটস ইট। সো আমার শাসনটা হবে সংশোধনের উদ্দেশ্যে। এবং এখানে বলি, শোনো, ইসলামে যে সন্তানকে মানে প্রহারের যে নির্দেশনা দিয়েছেন, জানো সেখানেও নীতিমালা আছে। সেটা হচ্ছে যখন তুমি তাকে প্রহার করছো ওই যে সলাতের অবহেলার জন্য, যদিও অনেক স্কলার আবার বলেছেন যে না, পিতামাতারা তার কোনো খারাপ আচরণ সংশোধনের জন্য প্রহার করতে পারে, ঠিক আছে? উদ্দেশ্য কিন্তু খেয়াল করো, খারাপ আচরণ সংশোধনের জন্য। যেমন তাকে ভয় দেখানো, এই তুমি যদি এটা করো তাহলে কিন্তু এরপরে আমি এটা করব, এটা হচ্ছে তার সংশোধনের জন্য। সেই ক্ষেত্রেও স্কলাররা বলেন যে আপনি আপনার মনের ঝাল মিটায় তাকে মারতে পারবেন না। কারণ যখনই তুমি সন্তানকে মনের ঝাল মিটায়, মানে অনেক সময় বাবা মা কিন্তু মারতে মারতে মানে এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তার মানে তুমি আর এখন তাকে কিন্তু সংশোধনের জন্য শাসন করছো না, এখন তুমি তোমার রাগ ক্ষোভ প্রকাশ করছো। আচ্ছা, এবার শিশু কি বলতো, আমাদের তুলনায় দুর্বল, ঠিক না? এবার দুর্বলের প্রতি জুলুম হওয়া, যে কোনো দুর্বলের প্রতি, শুধু শিশু না, একটা মানে প্রাপ্তবয়স্ক দুর্বল মানুষ আর গরিব মানুষ, বড় লোকরা ধনীরা গরিবের প্রতি যদি জুলুম করে, তেমনি পিতামাতারা যদি শিশুদের প্রতি জুলুম করে, তাহলে কিন্তু সেটা জুলুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বিচার নিবেন। আর একটা বলি, শোনো, আমরা অনেকেই জানি না, চেহারায় আঘাত করা কিন্তু হারাম, এমনকি শত্রুর চেহারাতেও। শত্রুর চেহারাতেও অনেক বাবা মারা কিন্তু ঝট করে বাচ্চার গালে থাপ্পড় মেরে দেয়। তাহলে কি হলো? হারাম কাজটা তো করলো সে। কি বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, তো এগুলো সবকিছু যদি একজন প্যারেন্টস মাথায় রাখে যে আমি ওর চেহারা মারতে পারবো না, ঠিক আছে, আমি মনের ঝাল মিটায় মারতে পারবো না, ঠিক আছে, আমি ওর সংশোধনের জন্য আমি ওকে
ধমক দিব বা কড়া করব, কণ্ঠ, চোখ বা ওর সঙ্গে আমি সময় দিব না, ঠিক আছে? অনেক ধরনের উপায় আছে। যেমন অনেক বাচ্চারা মায়ের সঙ্গে ঘুমাতে চায়, তাহলে তো তার কোনো একটা অপরাধে ওই দিন আম্মু বলবে না আজকে তুমি আমার সাথে ঘুমাতে পারবে না, এইটা একটা বাচ্চার জন্য মানে খুবই একটা বড় পানিশমেন্ট যে আম্মুর সাথে ঘুমাতে পারছি না, ঠিক আছে? সেই ধরনের নানা উপকরণ আমাদেরকে কৌশল নিতে হবে, এভাবে দুটারই ব্যালেন্স করতে হবে। ভালোবাসার ক্ষেত্রেও এক্সট্রিম নয়, ডেফিনেটলি শাসনের ক্ষেত্রেও এক্সট্রিম নয়। আর কোন টপিকে কত ভলিউমে তুমি শাসন করবা এটা নির্ধারণ করতে হবে। আমাদের পুরো লেকচার জুড়ে যে জিনিসটা একটা উপলব্ধি, সেটা হচ্ছে নিজেদের আসলে ভালো হওয়া। মানে ইনসাফ বিষয়টা অনেক কঠিন, কারণ আপনি যেটা বললেন এটা কিন্তু শুধু বাবা মা না, আপনি ধরেন টিচার, শিক্ষক বা আপনার অন্য কারো বাচ্চা, ধরেন একটা শিক্ষক, বাংলাদেশ এডুকেশন সিস্টেমে কি হয়, নামাজ পড়ার জন্য কিন্তু বলি না কিছু, বা সে নামাজ লেট করছে সেটার জন্য বলি না, আমি রাগ কখন জানি সে হয়তো পড়াশোনায় খারাপ করছে, কিন্তু আমি আর অনেকে কিন্তু মেরেও দেয়, যেটা সত্য। মানে আমি অন্য স্কুলের কথা বলি, খুব ইজিলি মেরে দেয়, অনেকে কিন্তু মুখেও মারে, যেটা বললেন। তো এটা আসলে যেটা বলে ইনসাফের বিষয়গুলা, যে সে হয়তো দুর্বল, আমার সাথে সাথে সবাই আছে, সেজন্য আমি মারতে পারছি, কিন্তু এখানেও যে ইনসাফের বিষয় আছে, এখানেও আমি যে দায়িত্বশীল, সবকিছু আসলে লিঙ্কড, রাইট? এরকম গভীর বিষয়। এক্স্যাক্টলি। শেষ করে দিব, খালি লাস্ট হচ্ছে যে দিনে কিভাবে গড়বো, আর এটা ছাড়া কোনো আপনার সাজেশন আছে? তোমার মনে হয় যৌথ পরিবার নিয়ে একটা ছিল, কিন্তু আমার মনে হয় আমি থাক বরং ওটা নিয়ে আলোচনা নাই করি আজকের মতো। ঠিক আছে, তাহলে এটাই শেষ, আপনার পরে মাথায় আসে তো বলতে পারেন। আচ্ছা, তবে আজকের দিনে এটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যারা আমাদের সন্তানকে, আমার নিজের বাচ্চাও এখন 1 বছর, যারা হচ্ছে দিনের পথে রাখতে চাই, কারণ এখন তো আসলে খুবই টাফ, চ্যালেঞ্জ অনেক দিক থেকেই আসতে পারে, অনেক মতবাদও আছে, কুফরি মতবাদ, যেটা তাদের মধ্যে খুব ইজিলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখন, যেটা বললেন ডিভাইসের মাধ্যমে। তো ওভারঅল যদি একটা গাইডলাইন দিতে, যে আচ্ছা কেউ যদি যে কোনো, তার বাচ্চার বয়স 1 বছর হতে পারে, অথবা 5 বছর, 6 বছর, 10 বছর, অথবা সে চিন্তা করছে বা সে এখন বিয়ে করেনি, পুরো যদি একটা গাইডলাইন দিতে যে কিভাবে আমরা চেষ্টা করতে পারি। আচ্ছা, ওই যে একটু আগে বলছিলাম দিস ওয়ার্ল্ড ইজ নট পারফেক্ট, হ্যাঁ, আলটিমেট পারফেক্ট প্লেস জান্নাত, সেখানে ইনশাল্লাহ আমরা সবাই যাব। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন, আর ইবলিস তো তার প্রচেষ্টায় লেগে থাকবেই। তুমি যেগুলো বলছিলে চারিদিকে যে এত কিছু, হ্যাঁ, যেগুলো নিয়ে আমাদের এখন যেন ফিতনায় জর্জরিত, এবং আমাদের সন্তানদেরকে সম্ভবত প্রতিপালন করা আরও কষ্টকর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রথমত ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদের ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে নিজেদেরকে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এই দুটো হচ্ছে অন্যতম একটা কাজ। প্রাসঙ্গিক যেগুলো আরও, সেগুলো হচ্ছে আমাদেরকে আমাদের কমিউনিটির সাথে থাকতে হবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি থাকবো সম্পূর্ণ উল্টাপাল্টা মানুষদের সাথে, হ্যাঁ, তারাই থাকবে আমার প্রতিবেশী, তারাই হবে আমাদের, মানে আমি জেনে বুঝে এমন একটা জায়গা নির্ধারণ করলাম, হ্যাঁ, কিন্তু আবার আমি চাচ্ছি যে ইসলামের সব কিছু আমার পরিবারে থাকবে, এটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। ঠিক আছে, তা আমি এই কমিউনিটিটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এবার বাচ্চার স্কুলিং, সেটাও একটা বেছে বেছে যেন আমরা সেই সামর্থ্যের ভিতরে একটা ভালো স্কুলে দিতে পারি, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার যেটা যে আমরা কিভাবে তাদের ভেতরে এগুলো ঢুকাবো, তোমার প্রতিদিনের যে ইসলাম প্র্যাকটিস, সেটা সে দেখতে থাকবে, শিখতে থাকবে। যাদের বাসায় সাহায্যকারী আছে, আমরা যাদেরকে সোজা বাংলায় কাজের লোক বলি, দারোয়ান, পিয়ন, অনেক সময় দেখবা যে বড়রা তাদের সঙ্গে খারাপ আচরণ করছি, বাচ্চারা এগুলো চোখে দেখছে। ঠিক আছে, ঘরে তাকে ইসলাম শেখাচ্ছি, ঘরে তাকে সলাতের জন্য হয়তো বকাও দিচ্ছি, কিন্তু আবার ওদিকে সাহায্যকারীদের সঙ্গে বাজে আচরণ করছি, ইসলামের সঠিক প্রয়োগ হলো না। তাহলে তুমি যেটা বলছিলে তাদেরকে দিনইভাবে গড়ে তুলবো। আচ্ছা, এগুলো গেল বিভিন্ন প্রাত্যহিক জীবনের বিভিন্ন আচরণ। এবার যেগুলো আমাদের বাইরে থেকে পুশ হয়, সেটা মিডিয়া থেকে হোক, ফর এক্সাম্পল মনে করো LGBTQ ইস্যুটাই, এগুলো সন্তানদের সাথে ছোটবেলা থেকে অল্প অল্প করে কিন্তু আলোচনা করতে হবে। আচ্ছা, তোমরা পুরোপুরি অ্যাভয়েড, আমি জানি না তুমি জানো না, এরকম করলে হবে না। না না, আমার কাছেই যেতে শিখে। হ্যাঁ, শোনো, আমার এই মেয়েরা আমার প্রতি, আমার 2 মেয়ে আমার প্রতি এমন আস্থা এনে ফেলেছে, ঠিক আছে, তখন তারা ছোট, কোনো একটা বিষয়ে আমি ওদেরকে কথা বলছিলাম, ওরা না তখন পুরোটা গ্র্যাব করতে পারছে না। আমার এক মেয়ে জাস্ট ওর বোনকে বলতেছে, রামিসা শোনো, এত কথা বুঝতে হবে না, আব্বু এটা নিষেধ করছে, তুমি এটা ফলো করো, ব্যাস, দ্যাটস ইট। ঠিক আছে, তুমি এত বুঝবা না, আব্বু এটা নিষেধ করছে, তুমি এটা ফলো করো। ওকে, এই লেভেলের একটা আসলে
বিষয় আসতে হবে। ওদের সঙ্গে কিন্তু জানো আমি ছোটবেলা থেকে প্রচুর কথা বলেছি, এটা একটা প্যারেন্টের টিপসের মধ্যে বললাম। ওই যে তার মানে কি তুমি অনেক সময় দিয়েছো, আমি কথা বলেছি মানে কি অনেক সময় দিয়েছি। আমি সমাজের নানা কি বলবো দুর্ঘটনা অঘটন নিয়ে কিন্তু ওদের সঙ্গে কথা বলেছি। ইভেন মনে করো কোনো একসময় একটা নিউজ বের হয়েছিল না যে কোনো একটা কলেজ নাকি ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তারা গ্রুপ স্টাডি করার জন্য একদিন বাসায় হয়তো বা তারা একসাথে ছিল, পরে আসলে একজন আর একজনকে কিভাবে যেন হত্যাই করে ফেলছে না কি করে ফেলছে সামথিং এরকম, অথবা গ্রুপ স্টাডি করতে গিয়ে তারা একটা অশালীন কাজ করে ফেলছে, এগুলো আবার পরে মানে অঘটনে রূপ নিয়েছে। আমি এগুলো নিয়েও আলোচনা করেছি যে দেখেছো যে এগুলোর ফলাফল দেখো। হ্যাঁ, আমরা কেন আল্লাহ এবং রসুল এগুলো আমাদেরকে নিষেধ করলেন, কেন আমাদেরকে মানে অশালীনতার ধারের কাছেও যেতে নিষেধ করলেন। এগুলো কিন্তু চারিপাশে যা কিছু ঘটে অটোমেটিক আমাদের কানে আসে, এমন নেসেসারি না যে পেপার কিনেই পড়তে হবে। মানে এখন কিন্তু নিউজ এবং ইনফরমেশন তোমাকে পড়তে হয় না, চলে আসে, তোমার কাছে চলে আসে, রাইট। সো সমাজের সমস্ত বিশৃঙ্খলা অঘটন নিয়ে ইভেন রাজনৈতিক ইস্যু নিয়েও কথা বলেছি, আলোচনা করেছি, সব বিষয়ে আসলে ওদের সঙ্গে কথা বলা উচিত। যখন মানে ইভেন আমি এইটা মাথায় রেখেছিলাম যে আজকাল তো অনেকে বিয়ে করতে অনীহা প্রকাশ করে, হ্যাঁ বুঝতে পেরেছো, আমার সন্তান যেন এমন না হয়। আমি মোটামুটি অনেক আগের বয়স থেকে ওদের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলতাম, বিয়ের প্রয়োজনীয়তা, ঠিক আছে, আল্লাহ মানুষকে কিভাবে তৈরি করেছেন সুবহানাহু ওয়া তাআলা, বুঝতে পেরেছো। ইভেন আমি ওদের সঙ্গে এগুলো নিয়ে কথা বলতে বলতে মানে আমি চেষ্টা করেছি যেন ওরা এগুলোর গুরুত্ব বোঝে, ইসলামী যে এগুলি, এবং এই যে ফিতরাতগত কিন্তু শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে দিয়েই দিয়েছেন, আল্লাহর নির্দেশ মানা এবং নিষেধগুলি আমরা যে পালন করব না এটা আমাদের ভিতরে আল্লাহ আসলে দিয়ে দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো এটাকে নার্চারিং করে জীবিত রাখা, ঠিক আছে। সো আসলে একটা ছেলে যে বিয়ে হয় না, একটা মেয়ে যে আসলে বিয়ে হয় না, এটা ফিতরাতগত দিক থেকেও আসলে একটা মানুষ বোঝে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলি, এটাও গুরুত্বপূর্ণ প্যারেন্টিং এর একটা বিষয়, শোনো, যা কিছু ভালো সেগুলির প্রতি ভালোবাসা জাগানো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু পাপ কাজ নিষেধ করেছেন এবং ঘৃণ্যতম কাজ সেগুলির প্রতি ঘৃণা তৈরি করতে পারাটাও কিন্তু প্যারেন্টিং এর একটা কাজ। তোমার বেবি যেহেতু খুব ছোট, এটা মাথায় রেখো, বুঝতে পেরেছো। একটা উদাহরণ দিই, মনে করো আমরা তো নাটক সিনেমা দেখি না, তাহলে এটা যে একটা খারাপ জিনিস তোমাকে এটা খারাপভাবেই প্রকাশ করতে হবে। হয়তো যারা দেখছে আমি তখন তাকে কিছু বলি নাই, হ্যাঁ, হয়তো তার কোনো কাজিন দেখতেছিল, আমি তাকে পরে বলি নাই যে এটা কিন্তু খারাপ কাজ, আমি নর্মালি আছে এটা তো হয়তো হয়। আমরা ছিছি এগুলো আমরা দেখি না, এই যে ছিছি, হ্যাঁ ঠিক আছে। আমরা যেমন অনেক সময় ছোট বাচ্চাকে কিন্তু বলি, যখন যারা একটু বড় হচ্ছে আমরা ওর ড্রেস চেঞ্জিংটা আর সবার সামনে করাই না, খুব ছোট থাকলে হয়তো করাই, আর একটু বড় হচ্ছে তখন আমরা কি করি, ছিছি এখানে এটা করা যাবে না, তাই না। এই যে ছিছি বললাম এটা কি, এটাই তো ওকে বুঝালাম যে এটা একটা খারাপ কাজ। অন্যান্য কাজগুলাতেও আমাদের এই ছিছিটা বলতে হবে, ঠিক আছে। এবং ভালো কাজে ভালোবাসাটা জাগ্রত করতে হবে। ফিতরাতে এটা আছে, গ্রহণ করা এবং বর্জন করার আমাদের প্রবণতা, কিন্তু ওটা আমাদের নার্চার করে আসলে ইয়া করতে হবে। আর যেটা হয়েছে রিয়েল লাইফে এমন অনেক ঘটনা ঘটবে যেগুলো যখন তুমি তোমার সন্তানকে নিয়ে ওটা করবা তখন আসলে আরও কিছু ঢুকবে। ফর এক্সাম্পল মনে করো আমরা একবার আমি ওই সময় যে অফিসে ছিলাম, অফিসিয়াল একটা ট্রিপে ফ্যামিলি নিয়ে, এটা অফিস থেকে স্পন্সর ছিল, আমরা বিদেশে গিয়েছিলাম। তো সেইখানে যে জায়গায় গেলাম সেই জায়গায় তোমার ওই ম্যাকডোনাল্ডস ছিল। তা আমার মেয়েরা বলছে, আব্বু শুনেছি ম্যাকডোনাল্ডস অনেক মজা, হ্যাঁ তো ম্যাকডোনাল্ডসের বার্গার খাবো। আমি বললাম চলো যাই। তো আমরা খুঁজতেছি, ম্যাপে খুঁজলাম কোন দিকে ম্যাকডোনাল্ডস, হ্যাঁ তারপরে গুগল ম্যাপ ধরে ধরে দেখলাম যে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে, আমরা গেলাম সেখানে। যাওয়ার পরে দেখি কি অলরেডি আমার কলিগরা ওখানে বসে আছেন, হ্যাঁ। তা আমি দেখলাম ও ফাইন, দে হ্যাভ অলরেডি অর্ডার্ড, হ্যাঁ। আমি আবার দেখা হলো, বললাম কি তোমরা অলরেডি অর্ডার দিচ্ছ? জি ভাইয়া দিছি। আমিও কাউন্টারে দাঁড়ায় বললাম যে বার্গার, 4টা বার্গার, চিকেন বার্গার এরকম সামথিং। তো আবার উনি অর্ডার টিপছেন কম্পিউটারে, জাস্ট এমন মুহূর্তে আমি কি মনে করি আসলে আল্লাহই বলাইছেন, আমি জাস্ট আউট অফ কিউরিসিটি, আমার এই প্রশ্ন করার কথা না, কারণ আমার কলিগরা তো এখানে অর্ডার দিয়ে বসে আছে, আমার এই প্রশ্ন করার কথা না। আমি বললাম যে বাই দ্য ওয়ে এভরিথিং হালাল হিয়ার, রাইট? বলো নো 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 নাথিং ইজ হালাল হিয়ার। ডিড ইউ সি? আমার কি এই প্রশ্ন করার কথা ছিল না, স্পেশালি করলে তো আগেই মাথায় আসতো একদম ওখানে গিয়ে। আমার তো কলিগরা বসা, তারা তো মুসলিম সবাই, ঠিক আছে। তো তখন আমি বললাম ওয়েট এ মিনিট, আমি তখন কলিগদেরকে বললাম এই তোমরা অর্ডার দিয়েছো, এখানে তো কিছুই হালাল না। তখন আবার আমাদের ওখান থেকে কলিগরা বললেন ও তাই,
কিছু তো করার নাই, অর্ডার দিয়ে ফেলছি, অ্যান্ড দে এট ইট। কিন্তু আমি কি করলাম, আমার মেয়ে দুটোকে কি বললাম, আম্মু এখানে হালাল না, এটা খাওয়া যাবে না। খেয়াল করেছো? এই যে খেয়াল করো, দিনের একটা বিধান তুমি কিন্তু সাময়িক সময়ের জন্য, আচ্ছা থাক বিদেশে আসছি কয়জন আর দেখবে, একবারই তো খাবে, মজা নাকি খাবারটা, আমার মেয়েরা চাইছে, ম্যাকডোনাল্ডস তো আমার দেশে নাই, ঠিক আছে, লিটারালি তখন ছিল না। আচ্ছা এখন কি ম্যাকডোনাল্ডস ঢাকায় আছে? নাই বোধহয়, না নাই, ম্যাকডোনাল্ডস নাই, রাইট। তো তারাও কিন্তু হ্যাপি না, আব্বু খাওয়া যাবে না, এটা তো হারাম। আর হয়তো সেদিন আপনি যদি এই ছাড়টা দিতেন, হ্যাঁ। এটা আপনার পুরা হিউজ একটা এফেক্ট করতো। আমার ইনভেস্টমেন্টটাই আসলে নষ্ট হইতো। আমি কিসের দিন শিক্ষা দিচ্ছি? তো মেয়ে যদি দেখতো যে আব্বু তো ছাড় দেয়, রাইট, আব্বু তো ছাড় দেয়, এই যে বিষয়টা। তো এইরকম আমি আরেকটা ছোট্ট ঘটনা বলি, এটা যদিও লিখেছি কিন্তু আমার মনে হয় এটার সঙ্গে তোমার যেহেতু দিন নিয়ে প্রশ্ন, সেম ওই বিদেশিরই ঘটনা, অফিসিয়াল ট্রিপে, ঠিক আছে, সেম ট্রিপেই সম্ভবত। তো তোমার থাইল্যান্ডের একটা জায়গায়, থাইল্যান্ড বলছি কেন না, ইন্দোনেশিয়ার একটা জায়গায়, ঠিক আছে। তো তোমার একটা পার্কে যাবে, পার্কে ওখানে একসঙ্গে 3টা নাকি দর্শনীয় স্থান। হ্যাঁ, তো আমরা তো অফিসের ওই যে গাড়িতে সবাই কলিগরা গেলাম, আমার মেয়েরা তখন ছোট ছোট, আমরা ওখানে নামলাম। তো পার্কে যাওয়ার পরে দেখলাম ওখানে আসলে একটা কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। তা আমি গিয়ে টিকিট কাটলাম 4টা আমার জন্য। হ্যাঁ, আমি, আমার 2 মেয়ে, আমার ওয়াইফ। তো যখন টিকিট কাটছি তখন দেখছি কি পাশে অনেকেই না এই রঙিন কাপড় হচ্ছে মাথায় জড়াচ্ছে, এই বুঝছো, গামছার মতো, নানা রঙের কাপড়। তা আমি ভেবেছি কি এরা বোধহয় কোনো কোম্পানি থেকে এসেছে, হয় না একই কোম্পানি থেকে আসলে একই রকম ক্যাপ পরে, টি শার্ট পরে। তো আমি যখন টিকিটটা নিলাম, নিয়ে যখন বের হয়ে আসতে যাচ্ছি, তখন আরেকজন লোক আমাকে টিকিট দেখতে চাইলো, কয়টা, 4টা টিকিট দেখে আমার হাতে 4টা রঙিন কাপড় দিল। আমি বললাম হোয়াট ইজ দিস? তো বলছে যে পুট দিস অন। তা আমি বললাম কেন, ওয়াই? তো তখন সে বললো যে বেসিক্যালি হয়েছে কি, ওই পার্কের ভিতরে ওদের একটা গডেস আছে, মূর্তি। তো বলতেছে যে টু শো রেসপেক্ট টু আওয়ার গডেস ইউ নিড টু পুট ইট অন। তো তখন আমি বললাম আই উইল নট পুট ইট অন, বলি ইউ উইল হ্যাভ টু পুট ইট অন, ঠিক আছে। তখন আমি বললাম আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনসাইড। ওকে, তখন ও একটু অবাক হইলো, কারণ কোনো ট্যুরিস্ট এখানে এসে টিকিট কিনে টিকিট ফেরত দেয় না, আমি ওর এক্সপ্রেশনে বুঝলাম। তখন আমাকে বললো দেন গো অ্যান্ড টক টু দ্য কাউন্টার। আমি কাউন্টারে গিয়ে বললাম রিটার্ন মাই মানি। হোয়াই? তখন আমি বললাম দিস গাই ইজ টেলিং মি টু পুট অন দিস ক্লথ। বলে ইয়েস ইউ হ্যাভ টু পুট দিস অন। আমি বললাম নো আই ডোন্ট ওয়ান্ট টু পুট দিস অন। বলে ইউ উইল হ্যাভ টু শো রেসপেক্ট টু আওয়ার গডেস। আমি বললাম আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনসাইড। ঠিক আছে, ওকে। তখন সেও, আমি চেহারা দেখে বুঝলাম সে অবাক হয়ে গেছে, কারণ বিদেশ থেকে নানা ট্যুরিস্টরা আসে এখানে এই পার্কের কয়েকটা জায়গা দেখার জন্য। সেখানে না হয় পার্কের এক সাইডে একটা গডেস আছে, বেসিক্যালি হচ্ছে কি এন্ট্রেন্স দিয়ে ঢুকে নাকি ওই গডেসের মূর্তির সামনে দিয়ে যেতে হয়। ওকে, তো তখন সে আমাকে রিটার্ন করে। আমি টিকিট রিটার্ন করে টাকা নিয়ে এসে আমি সব কলিগদেরকে বললাম যে এই শোনো, এখানে তো ঢুকতে হলে তোমরা আগে খবর নাও নাই, এই তো এটা কাপড়টা পরতে হবে। তাহলে কেন শিবলি ভাই? এটা হচ্ছে ওদের ওই গডেসকে রেসপেক্ট দেওয়ার জন্য। সো নোবডি লিসেন টু মি, এভরিবডি ওয়েন্ট ইনসাইড। আমি আমার 2 মেয়ে বউ নিয়ে বাইরে অপেক্ষা করেছি, ওরা সবাই ঘুরে আসুক, পরে আমরা আবার গাড়িতে হোটেলে ফিরেছি। সো খেয়াল করে দেখো কোথায় শিরক হচ্ছে, এটা তোমাকে জানতে হবে না, ঠিক আছে? আমি যদি সেটা না করতে পারতাম তাহলে রাইট। এবার শিরক জানার পরেও আরো যদি আমার 2 মেয়েকে নিয়ে বলতাম আচ্ছা আম্মু আজকের মতো পড়ে ফেলো, আজীবনের জন্য আসলে রাইট, ইউর বুঝতে পেরেছো? এইভাবে ভাইয়া আসলে সংসারেও দেখবা প্রতিদিন নানা রকম ঘটনা ঘটবে যেগুলোকে তোমার দিন ইস্টাবলিশড করতে হবে। হ্যাঁ, এইভাবে ইনশাল্লাহ আমাদের সন্তানরা দিনদার হবে, আল্লাহ সহজ করে দেবেন। তবে শেষ একটা কথা বলি, যেটা আমার বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি, এত যে আলোচনা করলাম এই যে 365 থিংস টু ডু, যেটা দেখে তুমি খুশি হলা, তারপরে মনে কর আরও আছে, এই যে তোমার কি বলে, এই গেমটা কি তুমি দেখেছো কখনো, 5 পিলার্স অফ ইসলাম? হ্যাঁ, আই এম নট শিওর। আচ্ছা, 5 পিলার্স, এটাও একটা চমৎকার গেম। আচ্ছা, এই এডুকেশনের জন্য, লার্নিং এর জন্য, ঠিক আছে? এটা আমি আমার 2 মেয়েকে নিয়ে অনেক খেলেছি, এখনো আমার আছে। এখনো যদি কোনো ছোট ছোট বাচ্চা বাসায় টাসে আসে আমি সময় খেলার চেষ্টা করি, ঠিক আছে? এগুলো খেলেছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এগুলো তো সব কৌশল যেগুলো নিয়ে আমরা দুনিয়ায় চেষ্টা করছি যে আমার সন্তানটাকে যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারি, খারাপ জিনিস থেকে যেন দূরে রেখে ভালো জিনিস দিতে পারি। কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদেরকে প্রচুর দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তোমার সব কৌশল ফেল করতে পারে, ওকে?
বুঝতে পেরেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এখানে সহজ করে না দেন, এই জন্য আমরা প্রচুর দোয়া করব, রব্বি হাবলি মিনাস সলিহিন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করব প্রচুর, সন্তানের ভালোর জন্য। হ্যাঁ, সন্তানের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবেন আমার এই বান্দাটা সে প্রচেষ্টাও করছে, আমার কাছে চাচ্ছেও, এবং আমার জন্যই আমার দেওয়া নিয়ামত সন্তানকে সে প্রতিপালন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। নার্চারিং ইমান ইন চিলড্রেন একটা বই আছে, ডক্টর আয়েশা হামদানের লেখা, নার্চারিং ইমান ইন চিলড্রেন। বাংলাদেশে অনুবাদ হয়েছে শিশু মননে ইমানের পরিচর্যা, এরকম কোনো নামে, মনে হয় 2টা পাবলিকেশন প্রিন্ট করেছে। তো ওখানে একটা সেকশনে এই কথাটা ওই ডক্টর আয়েশা হামদান লিখেছেন, যেটা আমি পড়ার আগেই উপলব্ধি করেছি, পড়ার পরে দেখলাম এক্স্যাক্টলি ম্যাচ করেছে। ঠিক আছে, সেটা হচ্ছে উনি লিখেছেন যে প্যারেন্টিং করতে করতে একটা পর্যায়ে প্যারেন্ট বুঝতে পারবে যে আসলে আমার প্যারেন্টিংয়ে আমি যা কিছু কৌশল অবলম্বন করেছি, যা কিছু পদ্ধতি আমি ফলো করেছি, এই কোনো কিছুই আসলে আমার সন্তানের যে ভিতরে যে ভালো রেজাল্টগুলি এনেছে সেগুলি আনার জন্য যথেষ্ট ছিল না। ছিল আসলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে প্রচুর দোয়া করেছি, আল্লাহ সেই দোয়াগুলি অ্যাকসেপ্ট করেছেন, করে সেটাতে আমার প্রচেষ্টায় বারাকা বৃদ্ধি করে দিয়েছেন, দিয়ে উনি একটা ভালো রেজাল্ট দিয়েছেন। বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ, এবং এটা বিশ্বাস করো আমিও ফিল করি, প্রচেষ্টা আসলে তোমার দিক থেকে করণীয়টা, রেজাল্ট আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনে দেবেন। যেমন লাইফে আমরা সব ক্ষেত্রেই দেখতে পারি যে আসলে সব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, আমরা যা যা করতে পারছি। রাইট। তবে আমরা একদম শেষে আবার একটা প্রশ্ন না করে পাচ্ছি না, সেটা হচ্ছে যেহেতু এটা সুযোগ নেই, যেহেতু আপনি আছেন এখানে, সেটা হচ্ছে আমার জন্য, ধরেন আমার বাচ্চার 1 বছর বয়স, যেটা বলো 1 বছর আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি আসলে জানতাম না, আমাকে ওইভাবে বলেওনি যে আচ্ছা তোমাকে কিন্তু এখন ঘুম অন্যভাবে কমে যাবে, তোমার ওয়াইফ আগে যেভাবে তোমরা থাকতা সেভাবে থাকবা না, তোমার ওয়াইফ তোমার কাছে হয়তো আগে ওকে সময় দিলে হইতো, এখন হচ্ছে বাচ্চাকে ধরার দায়িত্বটা মাঝে মাঝে সে এক্সপেক্ট করবে যে তার খুব ঘুম পাচ্ছে, সে সারাদিন, সে আসলে সত্য আমি হয়তো 2-3 বার ঘুমাইছি আজকে, কিন্তু ও দুপুরেও ঘুমায়নি। তো এইরকম আমি আসলে জানতাম না, যেটা আপনি এখন বললেন সেটা আমার জন্য হেল্প হইলো ওভারঅল। তো নেক্সট 4-5 বছরে আসলে কি হয়, এই সময় তো সে হাঁটা শিখবে, কথা বলা শিখবে, তো এই সময় আসলে যদি কোনো ছোট একটা গাইডেন্স দিতেন আমার জন্য বা আমার মতো যারা আছে। আচ্ছা ভাইয়া, প্রথমত হচ্ছে তোমার সন্তানের পার্সোনালিটি কেমন আমি এখনো জানি না। সো আসলে আমরা বলি না যে এভরি কিডস আর ইউনিক। হ্যাঁ, তো হ্যাঁ, ওর পার্সোনালিটির সাথে মানে তোমাকেও বুঝতে হবে তোমাদেরকে যে আমার সন্তানের পার্সোনালিটি, কারণ আমার 2 মেয়ে টুইন হওয়ার পরে কি দুজন আসলে হুবহু মানে তাদের ব্যক্তিত্বে তা কিন্তু না। তাহলে এটা কিন্তু আমরা বুঝে গিয়েছি। হ্যাঁ, তোমরা যেহেতু প্যারেন্টস, তোমরাই কিন্তু তোমার সন্তানের ব্যক্তিত্ব সবচাইতে ভালো বুঝবা। ঠিক আছে, সুতরাং সেই অনুযায়ী তার সঙ্গে বিভিন্ন আচার আচরণ, শাসন, ভালোবাসা, সংশোধন যা বলো সেগুলো তো করবাই। আর এই 5 বছরের মধ্যে আসলে তোমার মেজর কয়েকটা ঘটনা ঘটবে। আমি প্রাত্যহিক জীবনের দৈনন্দিন টুকটাকগুলি বাদ রাখলাম। যেমন মনে করো ওর স্কুলিংটা 5 বছরের মধ্যেই তোমাদেরকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে, আনলেস ইফ ইউ আর নট টার্গেটিং যে না 5 বছরে গিয়েই দিব, অ্যাটলিস্ট ডিসিশনটা নিতে হবে। সো তুমি আগে থেকে স্কুলটা খোঁজা শুরু করো। আচ্ছা, যদিও আমি 3টা স্কুল চেঞ্জ করেছি, কিন্তু জানো আমি এবং আমার ওয়াইফ কিন্তু রিক্সা ঘন্টা ভাড়া করে আমরা ঘুরতাম, স্কুলে থামতাম, থেমে অ্যাডমিনের সাথে কথা বলতাম, ক্ষেত্র বিশেষে প্রিন্সিপালের সাথে কথা বলতাম, জানো? বুঝতে পেরেছো? তারপরে আবার আমরা প্রথম স্কুলটা নির্বাচন করেছিলাম, এবং সেটা আমার একটা পছন্দের স্কুল ছিল। সেটা নিয়েও লম্বা স্টোরি আছে, অলরেডি সেটা আমি ভিডিও একটা রিলিজ দিয়েছি, আজকে আর বললাম না। সেই স্কুলটা একটা পর্যায়ে ছাড়তে বাধ্য হলাম, এত পছন্দের স্কুল হওয়ার পরেও। সেই গল্প আজকে থাকলো। তো এটা গেল একটা স্কুলিংয়ের বিষয়। আর হচ্ছে তোমার এই 5 বছরের মধ্যে আসলে সায়েন্টিস্টরা বলেন আসলে তুমি তোমার সন্তানের ব্যক্তিত্ব গড়ে তুলতে পারো। ঠিক আছে, সুতরাং ওর সঙ্গে আসলে উত্তম আচরণ করা, ইসলামের যা কিছু মানে ভালো জিনিস ওর সামনে দেখাতে পারো, ওকে, সেগুলো তোকে অংশগ্রহণ করানো। এবং হ্যাঁ, 5 বছরে ওর সালাত সিয়াম এগুলো নিয়ে হয়তো চিন্তা করতে হবে না, কিন্তু তারপরেও রমাদান মাস আসলে তাকে সাহারিতে ডাকো, সে সাহারি খাক, সকালে আবার নাস্তা খাক, কিন্তু সাহারিটা খাক। ঠিক আছে, ইফতারটাও খাক। আমার মনে আছে আমার বাচ্চার ইফতার খেতে গিয়ে মুড়ি টুড়ি ছড়াছিড়া, তুমি বলছিলে না তোমার বাচ্চা এরকম। হ্যাঁ, এটাই তো করবে। একটা বাচ্চার কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করবো বলো? ফার্স্ট অফ অল আমাদের অনেক সময় বাচ্চাদের কাছ থেকে না এক্সপেকটেশন খুব হাই থাকে। আমার কাছে অবাক লাগে, অনেক প্যারেন্টসরা প্রশ্ন করে ভাইয়া তার বাচ্চার বয়স 2-2.5 বছর 3 বছর,
আমার বাচ্চাকে আমি কিভাবে বোঝাবো যে এটা করতে হয়। আচ্ছা, এটা কোনো বয়স হলে বোঝানোর? ঠিক আছে, আচ্ছা 5 বছরের মধ্যে আরেকটা কাজ করবো ভাইয়া, যেটা আমিও করেছি। ওকে যে অনেক সময় টুকটাক ঘরের যতটুকুই কাজ করাবা, এটার জন্য ওকে বোনাস রিওয়ার্ড দিতে পারো, যেটাকে আমার 2 মেয়েকে করেছি আমি, বুঝতে পারছো? এটার জন্য আমি সুন্দর টোকেন বানিয়েছি, হ্যাঁ, কম্পিউটারে প্রিন্ট করে একদম, যে মনে করো হয়তো 5 বছরে, ইভেন ওদের 7-8 বছরেও করেছি, যে তুমি যদি আম্মুকে কাপড় গোছাতে সাহায্য করো তাহলে তুমি যে এটাই কাপড় গোছানোর টোকেন পাবা। হ্যাঁ, যদি তুমি তোমার খেলনাগুলা গুছায় রাখো তাহলে খেলনা গোছানোর টোকেন পাবা। এইভাবে টোকেন সংগ্রহ করে, যদি কথার কথা সে যদি 10টা টোকেন সংগ্রহ করতে পারে, তাহলে ওর পছন্দের একটা খাবার তুমি ওকে খাওয়াবা। যেমন বাচ্চারা আইসক্রিম পছন্দ করে, ঠিক আছে? এভাবে কিন্তু আমি ওদেরকে করেছি। ইভেন ওরা একটা সাইকেল চেয়েছিল, সো ওদেরকে বলেছি তোমরা এই যে টোকেন সংগ্রহ করো, ইফ ইউ ক্যান কালেক্ট 100 টোকেন্স তাহলে তোমাদেরকে সাইকেল দেবো। সম্ভবত ওদের 80 টোকেন হয়ে গেছে, তখন আমি সাইকেল দিয়েছি, বুঝতে পেরেছো? এটা হলো কি, ওদেরকে কন্টিনিউয়াসলি ভালো কাজে উৎসাহিত রাখবে, এবং ওদের একটা ইভেন জানো, একই সাথে ওরা কিন্তু জানো স্কুলে ভর্তি হওয়ার আগে কাউন্টিং শিখে যাবে তোমার টোকেন গুনে গুনে। তুমি বলেছো 20টা টোকেন, ঠিক আছে, 10টা টোকেন, তাহলে 1 2 3 এভাবে তুমি ওদের সামনে গুনবা। এইভাবে ওদেরকে আসলে, মানে আমি বলবো প্রথম 5 বছর না, ইভেন অনেক এক্সপার্টরা বলেন প্রথম 7 বছর আসলে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, আরও যে শাসনের সংশোধনের উদ্দেশ্যে যেটা, ঠিক আছে, এগুলি করতে থাকা। ইনশাল্লাহ আর দোয়া করতে থাকো, ঠিক আছে? দেখবা ইনশাল্লাহ আল্লাহ পথ সহজ করে দিবেন। বাট এগেন, প্যারেন্টহুড একটা কঠিন রাস্তা, আল্লাহ সহজ করে দিলে সহজ, এই যে আমি শুরুতে একদম বলেছিলাম। জাযাকাল্লাহ খায়রান ভাই, মানে আজকের পডকাস্ট অনেক হেল্পফুল ছিল। আমার মনে হয় প্রত্যেক প্যারেন্টসদের এটা দেখা উচিত। তো আজকে পডকাস্ট শেষ করব। শেষ করার আগে আমাদের পডকাস্টের মানে আমাদের বৈঠকের দোয়াটা দিয়ে শেষ করি সবসময়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আলোচনাটাকে কবুল করেন। আমিন।